মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। গান শুভ সন্ধ্যা এবং সুস্বাগতম। আজকের সন্ধ্যাটি জীবনের একটি অত্যন্ত অভিপ্রেত সন্ধ্যা। আমাদের সকলের অতি যত্নের, অতি আদরের সংস্থা বালি প্রতিধ্বনি 4 পেরিয়ে 5-এ পা দিয়েছে গত 11ই জুন। আজ আমাদের পঞ্চম বার্ষিক কর্মসূচির শুভ সূচনা। গত 2 বছর যাবৎ অতিমারী পরিস্থিতির জন্য আরো অনেক কিছুর মতোই আমাদের সব কর্মসূচিও বিঘ্নিত হয়েছে এবং হচ্ছে। অতি সম্প্রতি যদিও পরিস্থিতির একটু উন্নতি দেখা যাচ্ছে, তবু স্বাভাবিকতর জীবনযাত্রা ফিরে না পাওয়া পর্যন্ত অন্তর্জালী ভরসা। তাই অন্তর্জালের মাধ্যমেই আমাদের পঞ্চম বার্ষিক কর্মসূচির সূচনা করতে হলো। একটি নাট্য দলের যা কিছু করণীয়, গত কয়েক বছরে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি কম বেশি সেগুলো করতে। এই বছরে নতুন কর্মসূচি হিসেবে আমরা নাট্যতত্ত্ব আলোচনার জন্যেও কিছু সময় বরাদ্দ করেছি এবং আশার কথা, আনন্দের কথা যে আমাদের সব সদস্যরা এতে ভালো মতোই সাড়া দিচ্ছে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আজকে সন্ধ্যার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বটি সংস্থার সদস্য রচিতা সেনকে নিতে অনুরোধ করছি। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়? না, কখনোই যায় না। এখনো আমাদের মনের প্রাঙ্গণে উজ্জ্বল বিগত 4 বছরে প্রতিধ্বনির পথ চলার বিভিন্ন মুহূর্তগুলি। সেই সমস্ত মুহূর্তকে সঙ্গী করে আমি শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের এই সন্ধ্যায় আমাদের পাশে পেয়েছি প্রতিধ্বনির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সাহিত্যিক শ্রীমতী সুনন্দা শিকদার মহাশয়কে। তার সৃষ্টি দয়াময়ীর কথা গ্রন্থের জন্য 2008 সালে তিনি আনন্দ পুরস্কার পান। ওই একই বছর তিনি পান লীলা পুরস্কার, 2 বাংলার মধ্যে শ্রেষ্ঠ মহিলা সাহিত্যিকের সম্মান। 2010-এ প্রকাশিত হয় অসমীয়া ভাষায় অনুদিত দয়াময়ীর কথা। 2019-এ তিনি লাভ করেন নতুন গতি পত্রিকা গোষ্ঠীর সাহিত্য পুরস্কার। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 2টি, দয়াময়ীর কথা ও ফিরে দেখা। আগামী দিনে পথ চলার জন্য ওনার আশীর্বচন প্রার্থনা করছি আমরা। ম্যাম। প্রতিধ্বনির নাটক আমি দেখেছি। প্রথমে দেখেছিলাম বজ্রে তোমার বাজিবাসী, নিবেদিতার জীবন নিয়ে। খুবই ভালো অভিনয়, নির্দেশনা খুব ভালো। আর সব থেকে ভালো লেগেছিল গানের প্রয়োগ, খুব প্রাসঙ্গিক ছিল। তারপরে দেখলাম সুজন বদিয়ার ঘাট, সেটাও খুব ভালো লেগেছে, বরং আরও ভালো লেগেছে বলবো, কারণ এই সময়ের জন্য খুবই উপযোগী সুজন বদিয়ার ঘাট। এই যে ধর্ম নির্বিশেষে ভালোবাসা, এটাই তো এখন দরকার। আর নাটক করছো মানেই অনেক সামাজিক দায়িত্ব কাঁধে নিয়েছো, কারণ নাটকের কাজই তো লোকশিক্ষা। ওই যে নদীর ওপারে দক্ষিণেশ্বরে সেই দিব্যন্মাদ মানুষটি ছিলেন যিনি 19 শতককে নাড়িয়ে দিয়েছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, ওরে থিয়েটারে লোকশিক্ষা হয়। তাই এর মতো সত্যি কথা আর কিছু নেই থিয়েটার সম্বন্ধে। একজন মানুষ বই না পড়তে পারেন, গান না শুনতে পারেন, তিনি ছবি না বুঝতে পারেন, কিন্তু নাটকের আকর্ষণ অন্যরকম।
যার জন্য সমস্ত অনুষ্ঠানের শেষে নাটককে রাখা হয়। কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান হলো, শেষে নাটক। নাটকের আকর্ষণ বিরাট। আমি দেখেছি তিস্তাপাড়ের বৃত্তান্তের মতো ওরকম একটা ভালো বই দেবেশ রায়ের খুব কম লোক পড়েছে। তারপরে সেই তিস্তাপাড়ের বৃত্তান্ত যখন নাটক হয় তখন দেখা গেছে হল ভর্তি প্রত্যেকবার। আমি নিজে 4 বার দেখেছি। প্রথমবার আমি তো বইটা পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে শুনলাম যখন নাটক হচ্ছে, আমি ওই নাটক দেখতে গেলাম। টিকিট ছিল না। উদ্যোক্তারা আমার আগ্রহ দেখে আমার একটু বসার ব্যবস্থা করে দিলেন। তারপরে আরও 3 বার আমি আমার আত্মীয় পরিজনকে নিয়ে দেখতে গেছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাই যে আমার আত্মীয় পরিজনরা, আমার বন্ধুরা কেউ তিস্তাপাড়ের বৃত্তান্ত বইটা পড়েনি। ওরকম একটা অসাধারণ বই। কিন্তু নাটক কিন্তু প্রত্যেকবারই হল ভর্তি দেখেছি। যে নাটকের আবেদন এত বেশি। এই যে প্রকৃতিকে ধর্ষণ, এর কথাই তো দেবেশ রায় বলেছেন। তো এই প্রকৃতিকে ধর্ষণও যেমন হচ্ছে, তেমনি দেখো ভোগের হাতছানি কিভাবে। তুমি টিভি খুললে দেখবে খালি বিজ্ঞাপন, ভোগ্যপণ্যের বিজ্ঞাপন। বাজার আক্রমণ করছে আমাদের। আমরা বৃদ্ধ হচ্ছি মানব না, আমরা চুল কালো রাখবো, কিন্তু সেটাই বড় কথা না। বড় হচ্ছে যে আমাদের অনেক সমস্যা সামনে। আমার চুল কালো করলে, আমার বয়সটা একটু কমলে কিছু ভালো হবে না সমাজের, কিন্তু অনেক জরুরি গাছ কাটা যাতে না হয় সেটা দেখা, যাতে পুকুর বোজানো না হয়, যাতে প্লাস্টিক বর্জন হয়, এগুলো অনেক জরুরি। প্রকৃতি একদম শেষ সীমায় পৌঁছেছে, ধ্বংসের মুখোমুখি। শুনছি 2025-এর পরে নাকি আর পানীয় জল পাওয়া যাবে না ভারতবর্ষে। তাহলে বোঝো কি অবস্থা। বৃষ্টির জল ধরে রাখা কত জরুরি হয়ে পড়েছে, সেই শিক্ষা আমরা দিচ্ছি না। এই সবই কিন্তু নাটকের মাধ্যমেই প্রচার করা চলে। এগুলো আজকের সমস্যা। তারপরে আজকের সমস্যা হচ্ছে আমাদের মধ্যে ভালোবাসা নেই। আমরা অন্য দেশকে বিশ্বাস করি না, অন্য জাতিকে বিশ্বাস করি না, অন্য ধর্মকে বিশ্বাস করি না। তো কোথায় আমরা এগুচ্ছি? আমরা কি চামড়া আর চুল ঠিক রেখেই এগোতে পারবো না। আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা যদি এইভাবে হিংসায় মত্ত হই। ওখানে আফগানিস্তানে কি ঘটছে, ইসরায়েল প্যালেস্তাইনে কি ঘটছে আমরা সব সময় জানি, কাগজে পড়ছি, কিন্তু আমাদের চেতনা ফিরছে না। আমরা কাশ্মীরে কি দারিদ্র সেটা কিন্তু একবারও ভাবি না। এই যে মূলে যাওয়া, উৎসে গিয়ে ভাবা, এটা খুব জরুরি হয়ে পড়েছে। এসবেরও প্রতিবাদ নাটকের মধ্য দিয়েই করতে হবে। ভালোবাসার উদ্বোধন ঘটাতে হবে নাটকের মধ্য দিয়েই। এই সুজন বাদিয়ার ঘাট আর নিবেদিতা যে জীবন, সেটাও তো ত্যাগেরই জীবন, ভালোবাসারই। আর সুজন বাদিয়ার ঘাটেও সেই জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসার কথাই বলা হয়েছে। এই ভালোবাসার কথাই বারবার বলতে হবে। ভারতীয় ঐতিহ্য কিন্তু ভালোবাসার কথাই বরাবর বলে এসছে। অনেক ধর্ম, অনেক দর্শন আমাদের এখানে এসে মিলেছে। দারাশুকো কাশ্মীরে বসে উপনিষদের অনুবাদ করেছেন। সেই উপনিষদ পরে পাওয়া গেছে, সেই অনুবাদ পাওয়া গেছে আমেরিকান লাইব্রেরিতে। পরে সারা পৃথিবীতে সেটা অনুবাদ হয়েছে। মানুষ মুগ্ধ হয়ে গেছে উপনিষদের বাণীতে। সেখানে কি আছে? ভালোবাসার কথাই আছে। সেখানে ওই ঈশাবাস্য ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তৎ জগৎ, সেখানে সবার মধ্যেই ভালোবাসা, এই কথাটাই মানুষ, সবার মধ্যেই ঈশ্বর, এ কথাটাই বলা আছে। সবাই প্রাণের অধিকারী, সে তাকে ভালোবাসতে হবে।
তারা আমাদের আপন। ইরান সুফি ধর্মের জন্ম ওখানে, সেখান থেকে ছড়িয়ে পড়েছিল সারা ভারতে, বাংলাদেশে। তৎকালীন ভারতবর্ষ তো এই বাংলাদেশ আলাদা ছিল না, পাকিস্তানও আলাদা ছিল না, সর্বত্র এই সুফি ধর্মের প্রসার ঘটেছিল। পৃথিবীর আরও অন্যান্য জায়গায় সে ধর্ম তো ভালোবাসার কথাই বলে, কিন্তু আজ কেন সেই ইরান ষড়যন্ত্রে লিপ্ত হলো? শিয়া সুন্নির এত বিবাদ কেন? এই বিবাদ তো শুরুতে ছিল না, মোহাম্মদ তো এরকম বলেননি। তো এগুলোর প্রতিকার কি করে করতে হবে? এগুলো নাটকের মধ্য দিয়েই করতে হবে। নাটকের মধ্য দিয়ে যে লোকশিক্ষা হয়, কোনো কিছুর মধ্য দিয়েই হয় না। আমি যেখানে মানুষ হয়েছিলাম, আমার সেই প্রত্যন্ত গ্রাম, এখন বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে আমি বড় হয়েছি। 10 বছর বয়স পর্যন্ত আমি সেখানে ছিলাম। মুসলমানদের হাতেই আমি মানুষ। তো সেখানে দেখতাম, সেখানে সব নিরক্ষর মানুষ ছিলেন, কিন্তু তাদের জীবনযাপনের শিক্ষা ছিল। তখন দাঙ্গা, দেশভাগ ইত্যাদি হয়ে গেছে, তো তারা খুব মর্মাহত, বেদনাহত ছিলেন এজন্য, যে এটা কী হয়ে গেল। এই কলঙ্কিত অধ্যায়ে তারা চাপা দিতে চেয়েছিলেন। এই চাপা দেবার জন্য সেখানেও অনেক নাটক অভিনীত হতো। নাটকের মান নিচু ছিল সেটা আলাদা কথা, কিন্তু তাদের লক্ষ্যটা খুব বড় ছিল। তারা বলতে চেয়েছিলেন, তারা যেমন সিরাজউদ্দৌলা নাটক আমাদের অঞ্চলে খুব অভিনীত হতো, তারা বলতে চেয়েছিলেন যে সিরাজউদ্দৌলার পাশে কিন্তু মোহনলালই দাঁড়িয়েছে, সিরাজউদ্দৌলার পাশে মীর জাফর দাঁড়ায়নি। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছে সিরাজউদ্দৌলার সঙ্গে। তাহলে বলো, ধর্ম কিন্তু মানুষকে এক করতে পারে না। সর্বাঙ্গীন ভালোবাসা থাকতে হবে, একদম সব মানুষের প্রতি যে ভালোবাসা, যেটা আমাদের ভারতীয় ঐতিহ্য, আমাদের জৈন, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, হিন্দু ধর্ম তো আলাদা কিছু নয়। হিন্দু ধর্মের একজন কোনো মানে প্রচারক নেই, সেখানে কিন্তু অনেক ধর্ম মিলেছে। হিন্দু ধর্ম একটা সাগরের মতো, যেখানে অনেক ধর্ম সেখানে স্থান পেয়েছে, সেখানে নাস্তিকেরও স্থান আছে। সবাই যে ঈশ্বর মানবেন এমন কোনো কথা নেই। এই যে এতগুলো ধর্মের যেখানে পীঠস্থান, এতগুলো দর্শনের যেখানে পীঠস্থান, সেখানে কি এটা বলা উচিত যে ও মুসলমান আমি হিন্দু? হ্যাঁ, এগুলো সমস্ত প্রতিকার নাটকের মাধ্যমেই হতে পারে। এবং তোমরা সেই গুরু দায়িত্ব কাঁধে নিয়েছে জন্য তোমাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আমি গর্বিত বালির মানুষ হিসেবে যে তোমরা এই কাজ করছো। অমৃতাকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই যে তোমরা 5 বছর পার করলে এবং অনেক অনেক বছর তোমরা এটা চালিয়ে যাবে। তোমরাও বড় হবে এক সময়, অমৃতা যখন পারবে না তোমরা নির্দেশনার কাজ করবে। এইভাবে আস্তে 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 চিরকালই তোমরা এই গুরু দায়িত্ব পালন করে যাবে, এটা আমি জানিয়ে তোমাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। আপনার আশীর্বাদ এবং শুভকামনা আগামী দিনের পাথেয় হোক, এই কামনা করি। মহামূল্যবান বক্তব্যের জন্য সমগ্র দলের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ আমাদের উৎসাহিত করার জন্য। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের আলোচনা চক্রের প্রধান বক্তা অধ্যাপক শ্রী দেবাশিস লাহিড়ী মহাশয়। তিনি বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লালবাবা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। পোস্ট কলোনিয়াল থিওরি, ভারতীয়, আমেরিকান এবং অস্ট্রেলিয়ান কবিতা এবং ইউরোপীয় আধুনিকতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার রচনা আন্তর্জাতিক জার্নাল এবং সমালোচনামূলক সংকলনে প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ প্যারিস নান্তিরে, ইউনিভার্সিটি অফ গ্রেনোবল আল্পস ইত্যাদি বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে কবিতা বিষয়ক বক্তব্য রাখার জন্য তিনি আমন্ত্রিত বক্তা হিসেবে যোগদান করেছেন। কিয়ারোস্কিউরো কারফিউ, এসেজ ইন দ্য লাইভস অফ আর্টস তার মৌলিক রচনা সংকলন। এছাড়াও তিনি কিছু প্রবন্ধ সংকলন সম্পাদনার কাজও করেছেন।
তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে একজন স্বীকৃত কবি। দ্য জার্নাল অফ দি পোয়েট্রি সোসাইটি অফ ইন্ডিয়া, মিউজ ইন্ডিয়া ইত্যাদি ভারতীয় পত্রিকায় এবং দ্য পোয়েট্রি সালজবার্গ রিভিউ, ওয়েবার, দ্য কন্টেম্পোরারি ওয়েস্ট এবং আরও কিছু বিদেশি পত্রিকায় তার কবিতা নিয়মিত প্রকাশিত হয়। এ পর্যন্ত তার প্রকাশিত 4টি কাব্যগ্রন্থের মধ্যে নো ওয়েটিং লাইক ডিপার্চার বইটিকে এবছরের 5টি সবচেয়ে ভালো সংকলনের মধ্যে একটির শিরোপা দিয়েছে স্ক্রোল অ্যান্ড ইন্ডিয়া টুডে। এবছরের মে মাসে তার গ্রন্থ ল্যান্ডস্কেপ উইদাউট ভার্বস ফরাসি ভাষায় প্রকাশিত হয়েছে। অনুবাদটির নাম পেসেজেস সান্স ভার্বেস। তার পরবর্তী কাব্যগ্রন্থ লিজিয়ন অফ লস্ট লেটার্স ইউকের ব্ল্যাক স্প্রিং প্রেস থেকে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। অধ্যাপক লাহিড়ী স্কটিশ সেন্টার ফর টেগোর স্টাডিজ থেকে প্রকাশিত গীতাঞ্জলি অ্যান্ড বিয়ন্ড গ্রন্থের সম্পাদক মণ্ডলীর সদস্য। ঐতিহ্যবাহী সংবাদপত্র দ্য স্টেটসম্যানের লাইফ অ্যান্ড লেটার কলামের তিনি একজন নিয়মিত কলামনিস্ট। তার পুরস্কারের ঝুলিতে আছে নাজিন আমান লিটারারি প্রাইজ, প্রিক্স দ্য মারিতে। আমি সরাসরি চলে যাব তার কাছে আজকের আলোচনায়। স্যার। I hope I am audible. এবার আমাকে শোনা যাচ্ছে আসলে? হ্যাঁ। তো যেটা বলছিলাম, শুরুতেই আমার ছাত্র সূর্যদীপকে অনেক ধন্যবাদ। সূর্যদীপ সেক্রেটারি বালি প্রতিধ্বনি, তারা 5 বছর এই একটা বিরাট একটা বুকে আশা নিয়ে তারা একটা কাজে নেমেছে, একটা কর্মকাণ্ডে নেমেছে, একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেমেছে। তার জন্য তাদের অকুণ্ঠ শুভকামনা, শুভ বার্তা জানালাম। এই ধরনের কাজ, সাংস্কৃতিক কাজ সবসময় একটা বিপরীতধর্মী কাজ, এবং বিশেষত গত বছর 2 যা অবস্থা চলছে এই পৃথিবীতে, তার পরিপ্রেক্ষিতে আরো বেশি সাহসী পদক্ষেপ বলে মনে করছি। আমি এটা শুভকামনা রাখবো যে তারা আরো 5 মাল্টিপ্লাইড বাই 5 আরো 5 এভাবে তারা এগিয়ে যেতে পারে, তাদের কর্মকাণ্ডকে আরো বলিষ্ঠ করে তুলতে পারে, মানুষের আরো কাছে যেতে পারে, আরো নতুন ভাবে ইনোভেশন আনতে পারে তাদের কাজের। এই শুভকামনা রেখে আমি আমার ছোট্ট কিছু কথা আপনাদের সামনে আজকে রাখবো। বক্তৃতা বলা ভালো ঠিক হবে না, কারণ আমিও আপনাদের মধ্যে একজন। এই দুঃসময়ের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি, আমিও গেছি। আমি পার্সোনালি কিছুদিন কোভিডের দ্বারা এক কথা বলতে পারেন এই মারণ ব্যাধিতে খানিকটা কাবু হয়ে পড়েছিলাম। ঈশ্বর সহায়তায় বেশি কিছু ক্ষতি হয়নি, বেরিয়ে আসতে পেরেছি। তবে আমি জানি যে হাজার হাজার এমন পরিবার, ভাই বোন, বন্ধু বান্ধব বা অচেনা মানুষ যারা পৃথিবীতে রয়েছে, তারা কিন্তু অতটা হ্যাপি বা তারা অতটা ভাগ্যবান ছিলেন। আজকে আমার এই বক্তব্যকে আমি আমার শীর্ষক দিয়ে বুঝিয়ে দিয়েছি 3টে ছোট্ট ভাগে ভাগ করে। অল্প সময়, 1 হচ্ছে অতিমারি, 2 হচ্ছে অতি নাটকীয়তা, 3 হচ্ছে নাটক চরিত্র। আমি শুরুই করব উন্মাদনার এক দেবকে দিয়ে, গ্রিক একজন দেবকে দিয়ে স্মরণ করি, ডায়োনাইসিসকে স্মরণ করে শুরু করি। অ্যাথেন্সের যে নাটক আমরা আজও যার মজা নিই, যার আমরা আস্বাদন করি বিভিন্ন ভাবে, এবং বাংলা নাটককেও বলতে গেলে বিভিন্ন সময় বাংলা নাট্যকারদের, বাংলার যারা নাট্য নির্দেশক, তাদেরকে বিভিন্ন সময় কিন্তু এই নাটকের যে একটা কন্টেম্পোরারি রেলেভেন্স করা যায়, সমকালীন যে একটা প্রাসঙ্গিকতা, এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় নাড়া দিয়েছে। তার ইতিহাসে আমি যাচ্ছি। আমি একবার শুধু ডায়োনাইসিসকে এই কারণে স্মরণ করছি যে 19 শতকের শেষে বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিটশে তারা একটি বিখ্যাত লেখা বার্থ অফ ট্র্যাজেডি, সেখানে প্রথমবার নয় তবে সবচেয়ে শক্তিশালী ভাবে
এই চিন্তাধারাকে সামনে এনেছিলেন যে নাটকের মধ্যে, বিশেষত ট্র্যাজেডি যে নাটক, ট্র্যাজিক নাটক, সেই নাটকের মধ্যে এই দুটো প্রিন্সিপাল, দুটো বিশ্বাস, দুটো কি বলবো, যে দার্শনিক বাদ, তাদের মধ্যে একটা ধাক্কা ধাক্কি চলে, একটা দৌত্য চলে, একটা ডুয়েন্ডে, স্প্যানিশ শব্দ ব্যবহার করলে ডুয়েন্ডে। একটা হচ্ছে অ্যাপোলোনিয়ান, একটা ডায়োনাইসিয়াস। অ্যাপোলোনিয়ান মানে হচ্ছে দেব অ্যাপোলো, এবং যা কিছু সামাজিক, যার মধ্যে শৃঙ্খলাবদ্ধতা আছে, যেভাবে সমাজ সভ্যতা গড়ে ওঠে, তার যে মূল আকরগুলো যেখান থেকে পাওয়া যায়, সেগুলো সব অ্যাপোলোনিয়ান, অ্যাপোলো রাশি। আর যা কিছু তার মধ্যে, এই সমাজের মধ্যে বা এই সৃষ্টির মধ্যে ধ্বংসাত্মক, যা অদম্য, যা আদিম, যা কন্ট্রোল করা যায় না, এই জিনিসগুলো হচ্ছে ডায়োনাইসিয়াস। উনি বলেছিলেন, সে বলেছিলেন যে দুটোরই সমান একটা প্রপোর্শন, একটা মাত্রা থাকলে তবেই একটা ভারসাম্য চলবে। যে কোনো একটা খুব বেশি হলে কাজ করে। মুশকিল হচ্ছে এই যে গত 1.5 বছর 2 বছরের প্যান্ডেমিক, মার্চ মাস থেকে অলরেডি প্রায় 1.5 বছর হতে চলছে। আমরা জানি না সামনের দিন কি আসছে, নানান রকম কথাবার্তা বলা হচ্ছে, তৃতীয় ঢেউ, চতুর্থ ঢেউ, অনেক রকম ঢেউ আসার, আছে করার আশঙ্কা নিয়ে আমরা বেঁচে আছি। তো এই প্যান্ডেমিক আর তার সঙ্গে যদি আমি আরেকটি শব্দ সংযোজন করি ইংরেজিতে, প্যান্ডেমোনিয়াম, আমরা অনেকেই জানি এই শব্দটি প্যান্ডেমোনিয়াম। প্যান্ডেমোনিয়াম শব্দটি প্রথম ব্যবহার করেছেন বলা যেতে পারে প্রপার বাইবেলের বাইরে জন মিল্টন, ইংরেজি কবি জন মিল্টন, তার প্যারাডাইস লস্ট। এখানে প্যান্ডেমোনিয়াম শব্দটার মধ্যে কিন্তু একটা ধ্বনির আধিক্য, মানে পাশের বাড়িতে হঠাৎ করে খান খান করে কোন একটা স্টিলের থালা বা বাসন পড়ে গেলে যেমন একটা আওয়াজ হলে আমরা যখন একটু পুরো কুচকে উঠি, যেন একটা হলো, আমাদের যেন সাউন্ডস্কেপটা যেন বিক্ষিপ্ত হয়ে পড়ল, আমাদের শব্দ সুর যেন কেউ ভঙ্গ করলো। আর এটার সঙ্গে এই পাশের বাড়িতে বাসন পড়ে যাওয়ার সঙ্গে যদি আমি তুলনা করি, কোনো এক ব্যক্তি পরিচিত বা অপরিচিত আমার পাশের বাড়ি হঠাৎ উচ্চস্বরে বিলাপ করছে, সকালবেলা এই আবার কি আরম্ভ হলো, আমাদের মধ্যে কিন্তু অত্যন্ত কমন রিয়াকশন। দুটোকেই আমরা একই রকম খানিকটা দেখি। এত বাড়াবাড়ি কি আছে, এত কান্নার কি আছে? এবং এই যে ছোট্ট পরিসরে, অল্প পরিসরে এই যে বিরক্তি, এই যে একটা যেন আমাদের একটা নান্দনিক আমাদের শব্দ যে জগৎ ছিল, তার মধ্যে যেন কি মানে একটা ভীষণ জিনিস এসে পড়লো, এই থালা পড়ার আওয়াজ, এই কান্নার রোল, এই যে একটা ব্যাপার, এগুলোকে আমরা ওই দ্বিতীয় অংশ যেটা বলছি যে অতি নাটক, এগুলো আমাদের মনে হয়। এবার এই অল্প পরিসর থেকে, এই ঘর, পাশের বাড়ি, পাড়া, পরিমণ্ডল থেকে যদি আমি একটু বড় জগতে চলে যাই, ওটা পৃথিবী জোড়া এই যে আর্তনাদ, কান্না, আর আজকাল তো আমরা বৈদ্যুতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে, এই সুবিধা, টিভি সবসময় আমাদের বাড়িতে চলে, যে ছবিগুলো দেখছি সেইগুলো, সেখানে আমরা সবসময় কেন বলছি যে একটা পর্যায়ে প্রথম প্রাথমিকভাবে বিরক্তি, তারপরে ভয়, এবং তারপরে আবার বিরক্তি, এটা যেন একটা চক্রাকারে আমাদের এই অনুভূতি। প্রথমে বিরক্তি, এটা কি হচ্ছে, কি করছে লোক, হাত দিচ্ছে, স্বীকার করছে, মানে তার মধ্যে কোনো সুর নেই, লয় নেই, তাল নেই। আমরা জানি মানুষের শোকের মধ্যে এগুলো কোনোটাই নেই। মানুষ তো সৃজন করে শোক করে না। হাসপাতালের সামনে অক্সিজেন না পেয়ে কেউ মারা যাচ্ছে, বাবাকে এক রাত্রি ধরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েও তার চিকিৎসা করাতে পারলো না, তার বুক ফাটা একটা আটতো না, এগুলো কোনো সৃজন হয়।
এগুলো কোনো কোরিওগ্রাফি হয় না, এগুলো একটু অতি নাটকীয়। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাহলে এই অতি নাটকীয়তা পরিহার করা উচিত আমাদের। আমরা কি সেরকমই একটা কোনো মেসেজ দিচ্ছি, সকলকে একটা সংকেত দিচ্ছি? আমাদের বারংবার যে মাস্ক করতে বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, তাই না, আমাদের আরো ভালো মানুষ হয়ে উঠতে বলা হচ্ছে, মনে করিয়ে দেওয়া হচ্ছে। পাছে আমরা ভুলে যাই, পাছে নয়, আমরা সত্যি ভুলে গেছি মানুষ। এবং ভালো মানুষ হতে গেলে একটু অতি নাটকীয় হতে হবে। সবকিছু মানুষের ত্রাণ করা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তার মধ্যে একটা অতি নাটকীয়তা আছে। অর্থাৎ যা দৈনন্দিন তাকে ভেঙে একটু অন্যভাবে চিন্তা করার আছে। যা রোজ করি, অর্থাৎ স্বার্থপরের মতো শুধু নিজের চিন্তা করি, সেটা ভেঙে, সেই মোল্ড ভেঙে অন্য কিছু করার একটা অবকাশ হয়ে যাচ্ছে বা দরকার বা তাগিদ যদি কেউ অনুভব না করে, তাহলে তার পক্ষে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোই সম্ভব। সভ্যতা সবকিছু, কিন্তু ভুলে যাওয়া উপর দাঁড়িয়ে আছে, স্মৃতির উপর নয়, বিস্মৃতির উপর দাঁড়িয়ে। আমরা সমস্ত জিনিসকে কিন্তু ধূলিসাৎ করি, তার যে রুইন, যে ধ্বংসস্তূপ, তার উপর দাঁড়িয়ে আমরা বিরাট বাখান করি যে আমাদের সমাজে যে চলেছে সত্যায়। আর আর্ট, সাহিত্য, সংস্কৃতি, নাটক, এদের কাজই হচ্ছে এই অপ্রিয় কাজটা করা, অর্থাৎ স্মৃতির উদ্রেক করা, মনে করিয়ে দেওয়া, যেটা বলা হয় লেস্ট উই ফরগেট, পাছে ভুলে যাবে। এই ভুলে না যেতে গেলে কিন্তু আমাদের, আমি যেভাবে সংবাদটা সাজাচ্ছি, অতি নাটকীয় হই। আচ্ছা বলুন তো আপনারা, এই কাজগুলো যদি অতি নাটকীয় হয়, তাহলে মৃত্যু শপথের মিছিল চলছে একটা রাস্তা, তার 50 থেকে 100 গজের মধ্যে IPL এ খেলা চলছে এবং সেখানে বলা হচ্ছে আন একাডেমি ক্র্যাকিং 6, 6 মারা বলটা যেখানে গিয়ে পড়লো সেখান থেকে ওই মৃত্যু শপথের এই মিছিলের দূরত্ব হচ্ছে 25 থেকে 30 গজ। স্টেডিয়ামের দেয়াল পরে রাস্তা। আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম, উদাহরণটা দিচ্ছিলাম ফিরোজ শাহ কোটলি। দিল্লিতে তখন কোভিডের মারণ যে আগ্রাসন তখন চলছে, কি বলা হলো যে এই 6 না মারা হলে, উইকেট না পড়লে, তাহলে তো ওই বিলাপ গুলোকে কন্ট্রোল করবো, লোকে মানে থামাবো কি করে? লোকে তো বিমর্ষ হয়ে পড়ছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, শোকে ডুবে যাচ্ছে মানুষ। তা সেই শোক থেকে মানুষকে মন্থন করে সেই অমৃতের মতো তুলে আনার জন্য IPL দল, আপনি কি এটাকে অতি নাটকীয়তা বলবেন? না যে বুক ঠুকে নিজের প্রিয়জনের লাভ করছে, বা যে লজ্জা, শরম, ডিগনিটি মাথা খেয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে একটু ত্রাণ সংগ্রহ করার চেষ্টা করছে, বা একটু কোভিড পেশেন্ট তার বাড়িতে গিয়ে একটু খাবার দিয়ে আসছে এবং তার জন্য পাড়া থেকে ত্যায্য হচ্ছে, এগুলো অতি নাটকীয় ঘটনা বা অতি নাটকীয় গেস্টার? নাকি আমি যেটা বললাম IPL এর খেলা চলে যাচ্ছে, যে কটা 6 মারলো, কতদিন 6টা হলো, 6-এর ডিস্টেন্স যেটা মাপা হলো 90 মিটার, 80 মিটার যখন দেখানো হয়, তার 5 মিটার 10 মিটার অ্যাড করে দিলে কিন্তু সেখান দিয়ে কি যাচ্ছে কি হচ্ছে সেটা আমরা দেখছি। মানে চোখ বুঝে থাকারও তো একটা সীমা পরিসীমা আছে। তো এবার আমরা কিন্তু এইরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে, এরকম একটা সময়ের মধ্যে আমরা বেঁচে আছি, বেঁচে থাকার চেষ্টা করছি। এটাকে অনেকে অনেকভাবেই এটাকে আমরা ডিস্টোপিয়া বলতে পারি, অর্থাৎ আমাদের সবচেয়ে খারাপ যে দুঃস্বপ্নগুলো
সেই দিনগুলো, সেই সময়গুলোকে যদি সত্যি আকারে, বাস্তব আকারে আমাদের চারপাশে আমরা ঘুরতে দেখি, যে ফিলিংটা হয়, অনুভূতিটা হয়, সেটাই ডিস্টোপিয়া। এটা হচ্ছে অবভিয়াসলি নিশ্চয়ই ইউটোপিয়ার বিপরীতার্থক শব্দ। ইউটোপিয়া আমরা জানি যে এমন একটা দেশ যেখানে সবকিছু ভালো, সবকিছু সুন্দর, সবকিছু সামনে আছে, উন্নতির দিকে এগিয়ে চলেছে, যেখানে কোনো ক্লেশ নেই, যেখানে কোনো ভয় নেই, যেখানে কোনো শোক নেই, তাপ নেই, এমন এক আদর্শ দেশ। কোথায় সে দেশ আমরা জানি না, পৃথিবীর বুকে আদেও সেরকম দেশ আছে, কিন্তু বিশ্বাস করতে ভালো লাগে। এটা একটা সামনে একটা আইডিয়াল হিসেবে রেখে আমরা এগিয়ে যাই বা এগিয়ে যাওয়ার কথা বলা হয়। তার ঠিক উল্টো, একদম উল্টো, অন্ধকার একটা যদি তার প্রতিবিম্ব ভাবা যায়, এটা হচ্ছে সেরকম সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেখানে সেই রকম একটা জগতের মধ্যে আমি কয়েকটি বিখ্যাত চিত্রকরের ছবি আপনাদের দেখাবো। আমি যে কথাগুলো বলছিলাম, কথাতেই বলে একটি ছবি দেখালে হাজারো কথা এক নিমেষে বলে দেওয়া যায়। তো আমি সূর্যদীপকে অনুরোধ করবো যে প্রথম ছবিটি স্ক্রিনে শেয়ার করুন। প্রথম ছবিটি হচ্ছে এডওয়ার্ড মাঞ্চ বলে একটুখানি সময় চাইছি, একটু আমি প্রেজেন্টেশনটা অন করি, একটুখানি সময় চাইছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বলতে থাকছি। এক নম্বর ছবিটা নিয়ে এসো। আমি ছবিটার সম্বন্ধে আপনাদের এক কথা বলি। ছবিটা হচ্ছে এডওয়ার্ড মাঞ্চ বলে একজন জার্মান এক্সপ্রেশনিস্ট এক্সপ্রেশনিজমকে বোধ হয় বাংলা করে অভিব্যক্তিবাদ বলা হয়। আমি যদি ভুল করি তাহলে আমাকে মার্জনা করে দেবো। তো সেখানে যেটা করা হয় সেটা হচ্ছে জগৎ যেভাবে দেখেন, যেভাবে জগৎ দেখেন চিত্রকর, তার একদম সঠিক প্রস্ফুটন ঘটানোর চেষ্টা করেন তার ক্যানভাসে। এর উল্টো যদি কিছু হয় সেটা হচ্ছে পোস্ট ইমপ্রেশনিজম বা ইমপ্রেশনিজম, এটা প্রতীতিবাদ বা প্রতিবিম্ববাদ। অর্থাৎ মনের মধ্যে কোনো ঘটনা, ঘটনাচক্র বা বাস্তব যে প্রতিবিম্বের সৃষ্টি, এটা এক্সাক্ট নাও হতে পারে, তার মধ্যে অন্যান্য আমার মননের কিছু চিন্তার ছাপও থাকতে পারে। সেই প্রতিবিম্বকে দেখে সেটার একটা এক্সাক্ট রূপান্তর যদি ক্যানভাসের উপর করা যায়, সেটা হচ্ছে ইমপ্রেশনিজম বা পোস্ট ইমপ্রেশনিজম। আমি এটা বলছি এই কারণে যে আমার ছবিগুলির মধ্যে কয়েকটি, দুটি ছবি, তিনটি ছবি এক্সপ্রেশনিস্ট ছবি, আর দুটি তিনটি ছবি হচ্ছে ইমপ্রেশনিস্ট ছবি বা পোস্ট ইমপ্রেশনিস্ট ছবি। যাই হোক, বোধহয় স্ক্রিনে এসে গেছে প্রথম ছবিটা। আপনারা দেখছেন, সেটাকে বলা হচ্ছে অ্যাংজাইটি, এডওয়ার্ড মাঞ্চের অ্যাংজাইটি, 1890 কোঠায় ছবি অ্যাংজাইটি। আপনি যাদের ছবি আঁকা হয়েছে, যাদের শুধু চোখগুলো ভালো করে লক্ষ্য করুন, বিস্ফারিত যে চোখ, মুখের বাদবাকি যে ফিচার্স গুলো, সেগুলো কিন্তু খানিকটা যেন হারিয়ে গেছে, মিলিয়ে গেছে, ফেড আউটের মতো হচ্ছে। কিন্তু চোখগুলো বড় বড় করে জেগে গেছে, অর্থাৎ তাদের চোখগুলি বুঝিয়ে দিচ্ছে, বিস্ফারিত এই চোখগুলো বুঝিয়ে দিচ্ছে তারা কতটা ক্লিষ্ট, কতটা ভীত বা সন্ত্রস্ত। আমাদের ছবি যদি একটা কিছু আঁকা যায়, আমাদের মনের, আমাদের ভেতরে যে সত্তাগুলো তারা কিভাবে আছে, কেমন আছে, তার যদি একটা ছবি কল্পনা করা যায়, তাহলে এডওয়ার্ড মাঞ্চের এই ছবিটা হয়তো তার খুব কাছাকাছি কিছু একটা হবে। অ্যাংজাইটি বলতে ছবি, প্রথম ছবি। এবারে দ্বিতীয় ছবিটি দেখানোর কথা বলছি। এটা একটি বিখ্যাত ছবি, মাঞ্চের অনেকেই হয়তো আপনারা দেখেও থাকতে পারেন। এটার নাম হয়েছে স্ক্রিন, দ্য স্ক্রিন। এই যে পুরুষটা নারী আমরা বুঝতে পারি, এই যে কানে হাত দিয়ে একটা চিৎকার, একটা ভয়ঙ্কর কিছু দেখে একটা চিৎকার, স্ক্রিন, সেইটা হচ্ছে আমাদের এই সভ্যতার নিনাদ। মানুষ ওইরকম চিৎকার করছে, এবং সেখানে নাটকীয়তা কোথায়? তো অতি নাটকীয়। এবং এই অতি নাটকীয়তাকে যদি আমরা অগ্রাহ্য করি, তাহলে আমরা মনুষ্যত্বকে অগ্রাহ্য করছি।
এ সময় যদি আমি যেমন আইপিএল এর উদাহরণ দিলাম, আপনি যদি আমাদের নেতা, রাজনেতা, সারা পৃথিবীর আছে, শুধু ভারতবর্ষ বলছি না, আমি পশ্চিমবঙ্গ বলছি, আমি সারা পৃথিবীর আছে বলছি, আমেরিকা দেখুন, ইটালি দেখুন, ফ্রান্স দেখুন, ব্রিটেন দেখুন, প্রথম বিশ্বের দেশ, এই সমস্ত দেশগুলো দেখুন, এবং তার সঙ্গে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ, সেখানে দেখবেন এই কোভিড, এই মহামারী, এই প্যান্ডেমিকে, এই অতিমারি, যখন মানুষ জর্জরিত, মানুষ ক্লিষ্ট, মানুষ যখন এরকম চিৎকার করছে, অর্থাৎ তার অন্তর চিৎকার করছে, চিৎকারগুলো সব ক্ষেত্রে শোনা যায় না। শুধু যারা স্বজন হারিয়েছেন তাদেরকে দেখা যায়, যারা স্বজন হারাননি, কিন্তু স্বজন হারানোর ভয়ে একটা অদ্ভুত নেতিবাচক চিন্তার মধ্যে চলে যাচ্ছে। যারা আক্রান্ত হচ্ছেন অথচ মারা যাচ্ছেন না, যারা ওই একা একা ওই ঘরের মধ্যে, পরিবারের থেকে আলাদা, পরিজনের থেকে আলাদা, পাড়ার মানুষজন, তাদের কমিউনিটি, তাদের দ্বারা ত্যায্য, এই সব মানুষগুলো জগৎ সম্বন্ধে, জীবন সম্বন্ধে কি ধারণা, কিভাবে তাদের মুহূর্তগুলো, ঘন্টাগুলো কাটছে বা কেটেছে, তার যদি একটা হিসেব নিকেশ আমরা করি, তাহলে ওই মঞ্চের ছবি, ওই একটি ছবি দেখে সমস্তটা খানিকটা বার করা যায়। তো সেটা যেটা বারবার বলছি, অতি নাটক, যন্ত্রণা অতি নাটক, যন্ত্রণার অনুভূতি এবং তার যে বহিঃপ্রকাশ, সেটা অতি নাটক। এগুলো আমাদের সৃজনকে বিঘ্নিত করে, আমাদের সৃজনের ধারণাগুলোকে বিঘ্নিত করে, আমাদের বিরক্ত করে। ওই বললাম, বিরক্তি থেকে শুরু হয় মাঝখানে, তারপর আবার আর একটা। One can never get tired of human suffering. মানুষের কষ্ট কখনো আমাদের বোরিং মনে হতে পারে, হওয়া উচিত, কিন্তু এই যে রাজনেতাদের কথা বলছিলাম, তাদের কথা বলছিলাম, যারা দেখুন এরা কি সুন্দর, কি সাবলীল ভাবে আছেন, হয় তারা অতিমান, না হলে দেবতা। কারণ মানুষ যদি হতেন তাহলে তো ভয় পেতেন, দুঃখে উদ্বেল হতেন, চিন্তায় আকুল হতেন, অনেক কিছু। তাদের সেই আয়রন সেলফ কন্ট্রোল, নিজেকে একদম যেন কিছুই হয়নি এইভাবে একটা লৌহ আটক, লৌহ বেষ্টনীর মধ্যে থাকে, এটা হয়তো তাদের পক্ষে সম্ভব, এবং হয়তো তার জন্য তাদের ওই বিগলিত অবস্থায়, অতি নাটকীয় হওয়ার অবস্থায় হয়তো সাধারণ মানুষের আরেকটু ত্রাণ হতো, আরেকটু তারা পরিষেবা পেত, তাদের পাশে দাঁড়ানোর মতো আরো কিছু মানুষ পেত, ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, দেশের সরকারের যে ক্ষমতা, সেটা হয়তো আরেকটু মানুষের কাজে আসতে পারত যখন মানুষের সবচেয়ে দরকার ছিল, হয়তো এগুলো করতে পারত। কিন্তু তার জন্য তো আমাদের অতি নাটকীয়, অর্থাৎ একটা এক্সেসিভলি ইমোশনাল, অতি আবেগপূর্ণ হয়ে ওঠা, আবেগপ্রবণ হয়ে ওঠা, এগুলো তো ভয় থাকতো। অর্থাৎ সেই কন্ট্রোল, সেই নিজেকে ধরে রাখার যে ক্ষমতা, সেটা তো থাকতো না। এইগুলো বলে আস্তে আস্তে আবার গ্রিক নাটকের দিকে একটু যাব, এবং আমার আজকের কথার শেষ ভাগটা আমি এই কোভিডের সময় কিছু শেক্সপিয়ার প্রোডাকশন কিভাবে চলেছে, কিভাবে শেক্সপিয়ার এই কোভিডের সময়ও প্রাসঙ্গিক থেকেছে এবং তাকে প্রাসঙ্গিক করে তোলা হয়েছে। যারা নাট্যচর্চা করেন, অ্যামেচার এবং প্রফেশনাল যে সমস্ত গ্রুপগুলো আছে, তারা কি কাজ করেছে, তারা একটা ছোট্ট চালচিত্র এবং খানিকটা খুব অল্প বিশ্লেষণ আপনাদের সামনে হবে। তার আগে যেটা বলছিলাম, আমার বক্তব্য আমি আবার একটু পিক সময় ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ওই তিমারির সময়তে, গত বছরের মার্চ মাসের পরে, বিভিন্ন ভাবে শুধু শেক্সপিয়ার নয়, গ্রিক নাটকেরও নতুন করে একটা আবিষ্কার হয়েছে, রিডিসকভারি, নতুন করে আবার একটা আবিষ্কার হয়েছে। গ্রিক নাটকে দুটি শব্দ ব্যবহার, একটা হচ্ছে
হচ্ছে অবভিয়াসলি নসস বলে একটা শব্দ, যার অর্থ ছিল ইংরেজি অর্থ ডিজিজ, অসুস্থ। এবং দ্বিতীয়টি হচ্ছে লোইমস বলে একটি শব্দ ব্যবহার করবে, লোইমস, তার ইংরেজি অর্থ হচ্ছে প্লেগ বা অতিমারী, মহামারী যাব। তো হঠাৎ করে দেখা গেল, আমরা জানি যে ইডিপাস দ্য কিং, রাজা ইডিপাস, যে নাটকটি আছে লেখা, সে নাটক কিন্তু শুরুর একদম গোড়ার কথা হচ্ছে যে তখন একটি প্লেগ চলছে, প্লেগের মধ্যে একটা অজানা কারণে, একটা অজানা রোগ, মারণ রোগ, তার প্রকোপে গোটা দেশ। এখান থেকেই কিন্তু নাটক শুরু। এই নাটকটা থেকে স্কাইলেসের পর সফোক্লিস এবং ইউরিপিডিসের যে নাটকগুলো আছে, সেই নাটকে হঠাৎ করে দেখা গেল যে লোইমাস নামক শব্দটি, যতই এরকম একটি মহামারীর পরিস্থিতির কথা বলা হোক না কেন, লোইমাস শব্দটিকে নাট্যকাররা অ্যাভয়েড করে চলতে হবে। তারা উপেক্ষা করলেন বা তারা এটাকে খুব সুন্দর করে এড়িয়ে চলার একটা পদ্ধতি। প্রথম আমরা লক্ষ্য করলাম যে প্লেগের বা তার যে তীব্রতা, এই মহামারীর তীব্রতা ভাষাকে কি করে এফেক্ট করে, কিভাবে তার উপর একটা প্রভাব বিস্তার। যে গ্রিক নাট্যকাররা তাদের যে ভোকাবুলারি, শব্দকোষ থেকে একটি শব্দকে তারা একদম সরিয়ে রেখে, কেন ওটা কোনো দুষ্ট শব্দ, কেন ওর সঙ্গে কোনো অন্য কোনো সাপ অভিশাপ আছে, ওই শব্দের উচ্চারণ হওয়া উচিত নয়, ব্যবহার হওয়া উচিত নয়, এরকম সংস্কার তৈরি হলো নাট্যচর্চার মধ্যে। তাতে করে লোইমাস শব্দটি অনেকবার ফিরে এসেছে। ইডিপাসের কোলোনস যখন লেখা হয়েছে, ইউরিপিডিসের নাটক যখন মিডিয়া লেখা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই মহামারী পরিস্থিতি বা পরবর্তীকালে যখন আরো একটি নাটকের কথা উল্লেখ করবো, ফিলক্টেটিস। ফিলক্টেটিস যে নাটকটি, এটা খুব ইন্টারেস্টিং নাটক। কেন বলছি যে সেখানেও কিন্তু ওই সোশ্যাল ডিস্টেন্সিং, আজকাল যেগুলো খুব চলতি কথা হয়ে গেছে আমাদের, আইসোলেশন, সেলফ আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, তার কিন্তু একটা শক্তিশালী প্রেক্ষিত রয়ে যাচ্ছে নাটকে। ফিলক্টেটিস হচ্ছে ওডিসিয়াসের ফেলে যাওয়া একটা নাবিক বন্ধু বা একজন সহনাবিক বা একজন সেনাপতি বলা যেতে পারে, যাকে নাকি এক অদ্ভুত বিষধর সাপ এমন কামড় দিয়েছিল, একটি বিরাট কালো তার শরীরের মধ্যে বিষ পুঞ্জীভূত হয়েছিল, পায়ের একটা বিরাট ক্ষত তৈরি, এবং তার জন্য সেই ক্ষতকে প্রচার না করে, এবং বোঝা যায় রাজ চিকিৎসক যিনি ছিলেন তিনি বলেন যে এই মানুষ কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে এবং তার যে স্পিচ অর্থাৎ লালা বা রস দিয়ে ছড়িয়ে দিতে পারে অন্যদের। সুতরাং এই বিষ তার শরীরে থাকবে না, সকলের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই তাকে একটা ছোট দ্বীপে ফেলে দিয়ে চলে যাওয়া। অনেকদিন পর, 10 বছর পর দেখানো হচ্ছে, ফিরে আসা হয়েছে নাম। তারা এসে আবার ফিলক্টেটিসকে নতুন করে দেখছে, কে ফিলক্টেটিস, তার গল্প, তাকে নিলাম। তো এই যে মানে থিয়েটার অফ ওয়ার প্রোডাকশন বলে আমেরিকান, আমি বলছি 1 সেপ্টেম্বর 2020, 1 সেপ্টেম্বর 2020 থেকে ওদের একটা প্রোডাকশন ওরা শুরু করে জুমে, যেখানে ওরা এই বিভিন্ন নাটক, ইডিপাস রেক্স, ফিলক্টেটিস, ম্যাকবেথ, শেক্সপিয়ারের এইসব নাটকগুলো নিয়ে ওরা কাজ আরম্ভ। মানে দেশে অভিনেতা না, অস্কার আইজ্যাকের মতো অভিনেতা, জন জর্জুলোর মতো অভিনেতা না, এই বিভিন্ন যে নাটক তার মধ্যে পার্টিসিপেট করে, তারা নট হিসেবে তার মধ্যে আসে। আমি ওই
নতুন যে জুম বা ইউটিউব প্ল্যাটফর্মগুলোতে যা শেক্সপিয়ার নিয়ে কাজ হচ্ছে বা হয়েছে সেগুলো নিয়ে কিছু বলার আগে আর একটা জিনিস বলি, ওই গ্রিক রূপকথা থেকেই আর একজন চরিত্রকে আমি একটু তুলে নেব। ওই সফোক্লিসের নাটকেই যে চরিত্র আছে টাইরিসিয়াস। আমি সফোক্লিসের নাটকের টাইরিসিয়াস সম্বন্ধে যতটা বলি, টাইরিসিয়াস ছিলেন কিন্তু ইডিপাসের একজন বড় সমালোচক, রাজসভায় একজন বড় সমালোচক, এবং সবসময় ইডিপাস খুব চিন্তিত থাকতেন যে কি সমালোচনা তীর তার দিকে ধেয়ে আসছে এই টাইরিসিয়াস। টাইরিসিয়াসের সেই তীর্যক সমালোচনার কথা না বলে টাইরিসিয়াসের আর একটি রোল কালচারে অন্য আর এক বিখ্যাত আমেরিকান লেখকের লেখা যেটা আমরা পেয়েছি, টি.এস. এলিয়টের লেখা, তার যে ওয়েস্টার্ন যে কবিতা, তার মধ্যে টাইরিসিয়াসের যে রূপান্তরটা উনি করেছেন। কিন্তু টাইরিসিয়াস সেখানে একজন শ্লেষ বা ব্যঙ্গের কি বলবো ইনভোকেশন সবসময় করেন। উনি একজন রাজনীতিবিদ বা উনি একজন কূটনীতিবিদ নন, উনি হচ্ছেন একজন উইটনেস, যেটা নতুন জিনিস দেখা গেল এলিয়টের কবিতা। এবং সেই কবিতাও কিন্তু একটি বিজন এবং ধ্বংস হয়ে যাওয়া প্রান্তর নিয়ে কথা, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষে এসে সভ্যতার সমাপ্তি যে ঘন্টা নাকি বেজে গেছে, অ্যাপোক্যালিপস, একটা মহাপ্রলয়, মহাকাল এবং সবকিছু রসাতলে যাওয়ার যে সময় নাকি এসে গেছে, এরকম একটা সময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে ওর এই যে ইউরোপের এই যে নিজের সভ্যতা সম্বন্ধে দেখান, ইউরোপের এই যে নিজের প্রভাব প্রতিপত্তি সম্বন্ধে দেখান, সেগুলোকে চুরমার করে দেওয়ার মতো করে দেওয়ার যে কবিতা, ইউরোপের প্রত্যেকটি বিজ্ঞান, প্রযুক্তি, কলা, বিভিন্ন শিল্পের যে অ্যাচিভমেন্ট, সেগুলো প্রত্যেকটিকে উনি বললেন যে এগুলো আর কিছু না, ভাঙা একটি ধ্বংসাবশেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া একটা শহরের মধ্যে ভাঙা কয়েকটা স্ট্যাচু, স্ট্যাচু থেকে বোঝার কোনো উপায় নেই যে এটা কার স্ট্যাচু ছিল, সেরকম অবস্থা দাঁড়িয়েছে ইউরোপের সভ্যতা বা পশ্চিম সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা। যাই হোক, সেই কবিতাতে টাইরিসিয়াসের যে নতুন আত্মপ্রকাশ, সাক্ষী, কেমন সাক্ষী? এলিয়ট বলছেন উইথ লিডলেস আইস, যার অভিশাপটা হচ্ছে যে সে শুধু দেখেই যাবে, দেখেই যাবে, দেখেই যাবে। এই দেখা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, যতই ভয়ঙ্কর, যতই করুণ, যতই নিদারুণ এই বাস্তব হোক না কেন, যা তার চোখের সামনে খেলা করে বেড়াচ্ছে, সে কিন্তু তার থেকে চোখ ফেরাতে পারবে না। অর্থাৎ পলকহীন চোখ, লিডলেস মানে উনি বলছেন পলকহীন চোখ, সেই পলকহীন চোখে সে সেই নারকীয় যে তাণ্ডব, যে মানুষের যে দুর্দশা, নরমে হাহাকার, যা কিছু তার সামনে ঘটছে, সে কিন্তু তার মুখ সাক্ষী হিসেবে রয়ে যাবে, চোখ ফেরাতে পারবে না, কথাও বলতে পারবে না, নিজেও সে বিলাপে যোগ দিতে পারবে না, চোখ দিয়ে। এই যে কত বড় অভিশাপ, এবং এ মনে হয় আমাদের টাইরিসিয়াসে না, আমাদের যুগের অভিশাপ। তো সেখানে অতি নাটকীয়তা তো আছে, এবং অতি নাটকীয় না হলে মানুষ হয়ে উঠতে যাচ্ছে, মানুষ না হয়ে ওঠা গেলে এই সবকিছু ধ্বংসের আগে শেষ একটা দলিল, মানবিক দলিল দেখে যাওয়ার এই কাজটা করা যাচ্ছে। অনেকভাবে সে কাজ করা যায়, তৈরিকে করা যায়, ছবি এঁকে করা যায়, নাটক চর্চা করে করা যায়, মানুষের মননে, মানুষের চিন্তনের এই ধরনের কিছু সহ নাগরিকদের জন্য, সহ মানবদের জন্য কিছু ভাবনা চিন্তা রাখা একটা বিরাট দায়িত্ব। চারুকলা, এখন তো আবার অনেক বিভিন্ন সংবাদ মাধ্যম, সেখানে দেখা যাচ্ছে যে আর্ট ইজ নন এসেনশিয়াল। আমাকে সুবিধি বলছিল, স্যার আপনার এই বিষয়ে কিছু যদি বলার থেকে আপনি এর মধ্যে বলেন।
কি বলবো বলুন, মানে আমরা যারা সাহিত্যের অধ্যাপনা করি, আমি নিজেই লিখি, আপনারা হয়তো অনেকে লেখেন, অন্যান্য নান্দনিক চর্চা করেন, নাটকের মধ্যে তো আছে। আমরা সবাই হচ্ছে নন এসেন্সিয়াল, কিন্তু যারা অর্থ উপার্জন করে বা অর্থকারীর দিকটা দেখে, সব জিনিস এই যে কিছু উপায় হবে। একটা গোলাপ ফুল যদি একটা 7 দিন না খেতে বা মুখের সামনে নিয়ে যাওয়া হয়, হয়তো সে বলতে পারে আচ্ছা এটা কি খাওয়া যায়, এটা চিবিয়ে খেতে পারে। অর্থাৎ তর্ক হতেই পারে যে তার মধ্যে যে নান্দনিক দিক আছে তাহা গোলাপ ফুল বন্ধ নেওয়ার, গোলাপ ফুল করতে হাতে গোলাপ ফুলকে ধরলে তা হাতে নিয়ে পর্যবেক্ষণ করলে দেখলে কি সুন্দর তার বিন্যাস, তার মধ্যে যে পেটেলের স্ট্রাকচারটা কে তৈরি করল, তার এই স্রষ্টার ওপর আমাদের একটা বিস্ময় কাজ করে। কোন সেখান থেকেই ঈশ্বরের ভয়, ভীতি, ভক্তি যাই বলে না, প্রথম হচ্ছে ঈশ্বরের সৃষ্টি থেকে আমরা যে মোহিত হয়েছে, এখান থেকেই শুরু। আমি তো মনে হয় কোনো দেবতার কাছে হঠাৎ করে হাত জোর করে বারবার করে প্রণাম করার প্রবণতার চেয়ে আমার মনে হয় একটা গাছের পাতাকে দেখে, এই পাতাটা এরকম সুন্দর, এরকম ভাবে হয়ে এরকম ভাবে গায়ে এই যে আকুলি বিকুলি এগুলো কি করে সুন্দর, এই প্রশ্নগুলো যদি আস্তে আস্তে মনে হয় তাদের যারা স্রষ্টা, এই সমস্ত কিন্তু স্রষ্টা, একটা অ্যালপস পর্বতমালা, একটা হিমালয় পর্বতমালা যিনি তৈরি করেছেন, আবার এই ছোট্ট প্রজাপতি পাখনার উপরে ডিজাইনটা উনি তৈরি। আমরা যখন এটা ভাবি তখন মনের মধ্যে যে বিস্ময়টা জাগে, সেই বিস্ময় থেকেই নানান কিছু আসে আর সেই প্রণাম, সেই প্রার্থনা, সেই যাচনা, তাকে একটা বিরাট শক্তি বলে মনে করা, যাই হোক না কেন সমস্ত কিছু ওখান থেকে আসে, সেই বিস্ময় থেকে, সেই এবং সেই আনন্দ, সেই বিস্ময় তার সঙ্গে যে আনন্দ। যাই হোক, ওই যেটা বলছিলাম আপনাকে যে টাইরিয়াসিসের এই যে সাক্ষী থাকা, এখান থেকে যদি আমি পরবর্তী যে ছবিটি আছে যদি মানব যদি কি এনেছো ছবিটা, আচ্ছা হ্যালো স্যার, আমার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা সুযোগ একবার আমি জেনে নিচ্ছি, আমার কাছে শেয়ার করছি তখন তো আমার সাউন্ডটা নেই। হচ্ছে না। এটা কি ওই ব্যাংককের কানের ব্যান্ডেজ বাঁধা ছবিটা? হ্যাঁ হ্যাঁ, আমি এটা শেয়ার করছি। আচ্ছা আমি বলে খুব তাড়াতাড়ি তুমি দুটো ছবি দেখিয়ে দাও। এটা হচ্ছে যে একটি ছবি, দুটি ভ্যান গগ, আমি বলেছিলাম যে পোস্ট ইমপ্রেশনিস্ট দুটো ছবিও দেখাবো আপনাদের কাছে। একটিটা হচ্ছে বিখ্যাত ছবি, দুটি বিখ্যাত ছবি, দুটোই আঁকা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ যখন সরেমি বলে একটি জায়গা আছে সাউথ ইস্টার্ন ফ্রান্স, দক্ষিণ পূর্ব ফ্রান্সের জায়গা আছে সরেমি, উনি ছিলেন বেশ কিছুদিন ওখানে। একটি মেন্টাল অ্যাসাইলামের উনি ভর্তি ছিলেন। তার কারণটা হচ্ছে আমরা অনেকেই জানি, তার জীবনের কাহিনীটা অনেকেই আমরা জানি। উনি ওর নিজে কান কেটে ফেলার চেষ্টা করেছিলেন, খুব একটা সাকসেসফুল হননি, খানিকটা অংশ কেটে ফেলেছিলেন, রক্তাক্ত একটা ব্যাপার। তারপরে তার চিকিৎসা এবং তাকে অনেক ক্ষেত্রেই সাইকোলজিক্যালি ডিপ্রেসড বলে ডাক্তাররা রায় দেন এবং তাকে ওই সরেমির যে মেন্টাল অ্যাসাইলাম সেখানে রাখা হয়। কিছুদিন থাকার পর ভালো ব্যবহারের জন্য এবং চিকিৎসায় সাড়া দেওয়ার জন্য ওকে সরেমির ওই মেন্টাল অ্যাসাইলামের থেকে বাইরে আসার অনুমতি দেওয়া হয়, যাতে করে উনি বাইরে বেরিয়ে ছবি আঁকতেন। বাইরে মানে তার আশপাশের যে মাঠ ঘাট, গ্রাম্য পরিবেশ, সেখানে বেরিয়ে বিভিন্ন জায়গায় ছবি আঁকতেন। তাতে সেই পারমিশন ওকে দেওয়া হয়েছে, সেই অনুমতি ওকে দেওয়া হয়েছে। সেই সময়কার দুটো ছবি, একটা ছবি তো নিজের ছবি, কানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে, তারা ছবিতে দেখছে। অর্থাৎ আমি নিজের
কথা বলবো বলে বলছি না। আমার এখন যে কাজটা চলছে বা আমি যে কাজটা করি, নিজের লেখালেখি অধ্যাপনার সম্মেলন, সেটা হচ্ছে ভ্যান গগের জীবনের শেষ 2.5 মাস, 2 মাস 10 দিন, প্রায় 2.5 মাসের কাছাকাছি এই সময়টা, অর্থাৎ মে টু জুলাই 1890, যে সময়টা উনি ওই সরাবি থেকে চলে এসে ওয়াস ওয়াস একটি নদীর নাম, ওভার্স জায়গাটা, অর্থাৎ ওয়াস নদীর তীরে ওভার্স বলে যে জায়গাটা, প্যারিস থেকে মাত্র 25-26 কিলোমিটার, যে কোনো সময় ট্রেনে করে যাওয়া যাবে। তো আমার বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেখানে একদম স্মৃতি বিজড়িত, মানে কোথায় থাকতেন, কোথায় রাস্তা দিয়ে ঘুরতেন, ওখানেই ঘুরে বেড়াতেন, কাঁধের পিঠে ক্যানভাস বেঁধে সকালবেলা বেরিয়ে পড়তেন ছবি আনতে। বিভিন্ন লোকের, কারোর কখনো বাড়ির সামনে, কখনো কারোর ক্ষেতের পাড়ে দাঁড়িয়ে ক্যানভাস থেকে ছবি আনতেন, সারাদিন বাইরে থাকতেন, রোদে পুড়ে ভিজে ছবি আনতেন। তো তার স্মৃতি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় ঘাটে, গলিতে উলিতে, সব জায়গায়, খেতে খামারে, সব জায়গায় জড়িয়ে আছে দেখার চাপটি। যাই হোক, তো সেখানে তার ওই শেষ 2 মাস 10 দিনের মতো সময় যদি আমরা জানি যে আবারও উনি জীবন নেওয়ার চেষ্টা করেন এবং কোথাও থেকে কিছু পিস্তল জোগাড় করে গুলি চালান। সেই গুলিটাও ঠিক মতো মানে বলবো প্রাণ নেয়নি, প্রায় 24 ঘন্টার উপর মানে সহ্য কষ্ট পাওয়ার পর উনি মারা যান। যাই হোক, এই যখন এই কানটা উনি কাটার চেষ্টা করেছিলেন, তখন অনেকেই জিজ্ঞেস করেছিল কেন, ওয়াই, যারা বন্ধু বান্ধব ছিলেন, আর্টিস্ট বন্ধু বান্ধব, তারা জিজ্ঞেস করেছিলেন কেন, কি করলেন। উনি বলেছিলেন যে আমি ভেবেছিলাম ছবি এঁকে আমার ভেতরে যে কষ্টটা এবং আমার কষ্টটা সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মুখ যন্ত্রণা, সেগুলো মনে হয় ওই ছবিটা একটা ক্ষত সৃষ্টি করলে যেমন সেখান থেকে রক্তক্ষরণ হয়, সেরকম ভাবে আমার ক্যানভাসের মাধ্যমে বেরিয়ে আসে। সবাই বুঝতে পারবে একটা শরীরে যখন রক্তক্ষরণ হয় বা তার যখন একটা সিমটম, একটা খুব প্রোনাউন্স সিমটম, যেটা ডাক্তারি পরিভাষায় বলা হয়, সেটা যখন ঘটে তখন আমরা মনে করি এই কিছু হয়েছে, একে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার, প্রচার দরকার ইত্যাদি। তা না হলে মনে যদি একরাশ অসুখীপনা নিয়ে বেঁচে থাকে, একরাশ দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে, কিন্তু বাইরে তার কোনো শরীর তো শিখে আছে, হাঁটা চলা সব কিছু করছি, নিঃশ্বাস নিচ্ছি, খাচ্ছি যাচ্ছি, সব তো হচ্ছে, হৃৎপিণ্ড ধুকধুক করছে, লিভারও চলছে, ডাইজেশন সবই হচ্ছে, কিন্তু এই যে বিরাট অসুখটা, এটাকে বোঝাবো। ভ্যান গগ বলেছিলেন আমি কানটা পুরো কেটে ফেলতে পারিনি, এটা আমার দুঃখ রয়ে গেল, হয়তো তাহলে আরো একটু বেশি মানুষ হয়তো জিজ্ঞাসা করতো, দিকে তোমরা জিজ্ঞেস করছো এখন আমার কেন করলি, কিন্তু এমনি জিজ্ঞেস করে, এটার জন্যই আমি কানটা কাটি, কানটা পারেন ভালো কাটা। আর ভ্যান গগ নিজে মনে করতেন যে তিনি কোনো কাজই ভালো পারেন, নিজেকে অত্যন্ত অপটু মনে করতেন, ওর মনের মধ্যে অনেক অভিমান ছিল, ঈশ্বর আমি তো ভালো আঁকতেও পারি না, ভালো কোনো কাজই করতে পারি, এখন কানটা কাটার চেষ্টা করলাম, সেটাও ভালো করে কাটতে পারলাম না, আধখানা কান কেটেই হয়ে। অর্থাৎ লোকে তো আমার যে মনের দুঃখটা বোঝানোর জন্য বা তার গভীরতাটা বোঝানোর জন্য বা যে আমার মধ্যে যে অস্বস্তি কাজ করছে সেগুলো বোঝানোর জন্য করতে গেলাম, উল্টে মানুষ আমাকে থেকে হাসতে হবে। এবং শেষকালে যখন উনি ওই গুলি চালান ইয়ের ওপর, তো সেটাও যখন ঠিক মতো না হয় না, ওর ভাই থিও তখন প্যারিস থেকে ছুটে এসেছে, ভাই থিওর কাছে কানে কানে উনি একটা কথা নাকি বলে গেছিলেন, এটাও পারলাম, তাই ওর প্রায় শেষ কথাই বলা যায়। তারপরে উনি কুমার মতো হয়ে যান, ওর আর ফিরে আসেননি উনি। তো উনি এই কথাটাই বলেছিলেন ভাই থিওকে, এটাও ভালো করে পারলাম না, এই কাজটাও পারলাম। যাই হোক, উনি পেরেছেন কি পারেননি, তো তারপরে আমরা যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমরা অবাক বিস্ময়ত আর তার ওই আঁকাগুলো দেখেছি, ছবিগুলো দেখেছি। দ্বিতীয় ছবিটি এখানে যদি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মাথায় হাত দিয়ে একজন প্রৌঢ় বসে আছে, তার মুখ দেখা যাচ্ছে না, তার মাথায় হাত,
এটাও ওই একই, মানে ওই সময় থেকেই একই, মানে উনি দেখাচ্ছেন মানে ওনার সঙ্গে ওই যে মেন্টাল অ্যাসাইলামে আরো এক ইনমেট ওর সঙ্গে যার খুব ভালো পরিচয় হয়েছে, মানে ভদ্রলোক বলবো না, সেই ইনমেটের নাম ছিল গ্যাস্টন। আমাদের যে চিঠিগুলো ভ্যান গঘ লিখেছিলেন তার ভাইকে, তার মাকে, তার বোনকে, এই চিঠিগুলোর মধ্যে থেকে এইসবের উল্লেখ পাওয়া যায়। সেখানে উনি বলছেন যে এই চরিত্রটির নাম ছিল গ্যাস্টন, এইটুকুই জানতে পেরেছি, সবাই ওকে গ্যাস্টন পেলাম। হয়তো সে চাষি ছিল, হয়তো, কিন্তু সে বহুদিন ধরে, ডাক্তাররা বলতো হয়তো প্রায় 20 বছর যাবৎ সে ওই সাইলামই ছিল, সেখানে নিয়ে একটি তার বিশেষ মুহূর্তের ছবি এঁকেছিলেন ভ্যান গঘ। এই ছবিটা আজকে আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, তো সেখানেও আপনি দেখতে পাচ্ছেন যে ওই হাহুতাশ, মাথায় হাত দিয়ে মুখটা ঢেকে গেছে। আমি বলছি বারবার যে আমাদের মধ্যে এই যে আমরা আইসোলেশনে রয়েছি, এই যে আমি আমার আলাদা করে ঘরে বসে রয়েছি, এই যে আপনাদের আমি আর একটা উদ্যোগের কথা বলতে পারি, যদি শিক্ষক ও আজকাল ও বলতে পারবে যে আমরা যারাই এই শিক্ষকতার সঙ্গে যুক্ত বা অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত, পেশার সঙ্গে যুক্ত, তাদের এই যে অনলাইন ক্লাস বা এই যে সমস্ত দূরত্বের থেকে, অসীম দূরত্ব থেকে আমার এই শব্দকে আপনাদের সামনে ছুড়ে দিচ্ছি। কোনো সময় হলে হয়তো আপনাদের মাঝখানে গিয়ে কথা বলার সুযোগ, আপনাদেরও সেখানে সশরীরে উপস্থিত থাকার একটা সুযোগ তৈরি হতে হয়। এখন এই নেই, কি বলবো আপনাদের, এটা শুনে কারোর হাসি আসতে পারে, কারোর করুণা হতে পারে, কারোর মনে হতে পারে শুধুই বিরক্তি, কারণ কেউ বলতে পারে এতে এমন কি ব্যাপার আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমিও তো সামনাসামনি ক্লাস নিয়ে অভ্যস্ত, ক্লাসের মধ্যে গিয়ে আমার ছাত্রছাত্রীদের কথা বলাতে এত বছর। এবং আমি যখন বড় হই তখন এইভাবেই বড় হয়েছি, আমার শিক্ষকদের কথা শুনে সামনে, তার সঙ্গে যে একটা ফিজিক্যাল, ইমোশনাল সব ধরনের একটা ইন্টারাকশন, শুধুই কিন্তু একটা রোবট কথা বলে যাচ্ছে বা একটা রেডিও চালিয়ে দিয়েছে ঘরের মধ্যে কোনো একটা কোনা, ঘরে যাই হোক না কেন তার তো আক্কা করে রেডিও প্রোগ্রাম গিয়ে এগিয়ে চলেছে, কিভাবে নয়। যাই হোক, গত 2 বছর ধরে আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে এমন ছাত্রছাত্রী যাদেরকে আমি চিনি, সুদীপ আমার সরাসরি ছাত্র, লালবাবা কলেজে পড়াশোনা করেছে, ও জানে ছাত্র যখন ছাত্র বলতে যে অনেক অনেক জিনিস, আমাদের মধ্যে ছাত্র শিক্ষক হিসেবেই যে শুধু একটা সম্পর্ক থাকতো তা না, সে সময় অন্য নানান সম্পর্ক, একজন অগ্রজ একজনের মধ্যে যে সম্পর্ক হয়, দুই বন্ধুর মধ্যে যে সম্পর্ক হয়, পরবর্তীকালে ও যখন পাশ করে বেরিয়ে গেছে, চলে গেছে, তারপরে শিক্ষকতা শুরু করেছে, তারপরে সেই সম্পর্কের যে আরো বিবর্তন, এগুলো ঘটতে থাকে, এগুলো সাধারণ ন্যাচারাল রিয়াকশন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেগুলোর কোনো অবকাশই এখন নেই। আমি ওই 2 বছর ধরে ওই তাদের ইউজ করা যে একটা প্রোফাইল, কারোর প্রোফাইল লেখা পি, কারোর প্রোফাইলে লেখা পি, কারোর প্রোফাইলে লেখা এ, এরকম কিছু অক্ষর দেখে যাচ্ছি এবং মিউটেড মাইক্রোফোন একটা প্রোফাইল দেখতে পাচ্ছি। হয়তো ক্লাসের শেষে একবার জিজ্ঞেস করলাম সবাই সব বুঝেছো, কেউ বললো ইয়েস স্যার, কেউ একজন হয়তো বললো, কার বলাটাও বুঝতে পারলাম, 30-40-50 জন ক্লাসে রয়েছে, তারা ক্লাসে আছে না নেই, নাকি তারা আমার কথাটা তাদের বাড়িতে কোনো একটি মোবাইল, এখন তো একাধিক মোবাইল আমাদের বাড়িতে থাকে বা আমাদের কাছে থাকে, তো একটি মোবাইলে রেডিওর মতো বাজছে কলকাতা ক, কলকাতা ক, তখন চ্যানেলের বা কোনো এফএম রেডিওর চ্যানেলের, সেখানে আমার শব্দ, আমার গলার শব্দ আছে। 2 বছর হয়ে গেল কলেজের 2 বর্ষের কোনো ছাত্রছাত্রীর সঙ্গে কোনো যোগাযোগ, এখন আপনি বলতেই পারেন তাদের কি এসে গেল। কিন্তু ওই যে বলছিলাম যে আর্ট নন এসেনশিয়াল, এখন তো শিক্ষা ব্যবস্থার যারা কাণ্ডারি তারাও কিন্তু মনে রাখতে হবে, তারাও কিন্তু হিসেব নিকেশ করেন, প্রচন্ড ভাবে লাভ দিকটা দেখেছেন। এরা যদি কোনোদিন ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ বলতে আরম্ভ করেন যে আর ক্লাস নিয়ে দরকার, কলেজ বিশ্ববিদ্যালয়ে ওইসব পক্ষ এইসব এতটুকু দরকার নেই, এই এরম ভাবেই চলবে, এইভাবেই করে দেওয়া হবে। অর্থাৎ কলেজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে এই কিছু বিশেষজ্ঞ বা কিছু
অধ্যাপক অধ্যাপিকার বিশেষ কিছু আলোচনা, কিছু বক্তৃতা শোনার জন্য ওই ভাড়া নেওয়া যায় বা পয়সা দিয়ে এটাকে রেজিস্টার করতে হবে। কলেজের মানে কলেজের প্রেসেন্সটাও ফিজিক্যাল আর থাকবে না, ওটাও একটা অনলাইন প্ল্যাটফর্ম হবে। যে এই প্ল্যাটফর্মে রেজিস্টার করলে দেবাশিস ডায়েরি আলোচনা বা কিছু তত্ত্ব আলোচনা বা কিছু বক্তৃতা শোনা বা গায়ত্রী চক্রবর্তী সেবাকে শোনা যাবে বা অন্য কারো শোনা যাবে। তো এটার জন্য আমরা একটা পরিষেবা দিচ্ছি। হয়তো পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়, পরবর্তীকালে স্কুল, পরবর্তীকালে মহাবিদ্যালয়, কলেজ এইভাবেই হয়তো চলবে, কিন্তু তাতে যে জিনিসটা হারিয়ে যাবে, যে অতুলনীয় ক্ষতিটা হবে, ওই আর্টকে নন এসেন্সিয়াল বলার মতোই আর কি ক্ষতিটা হবে। যাই হোক, আমি বলছিলাম যে এবার দুটি ছোট ছোট আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে দুটো নভেল সং। একটা 1985 সালে লেখা, ডেভিড ব্রিন বলে একজন বেস্ট সেলার, আমেরিকান ক্লাসিকও হয়েছে, দ্য পোস্টম্যান বলে। তো যদি কেউ বলবো ওই পোস্টম্যানের যে প্রচ্ছদটা ওটা স্ক্রিনে আসবে। তো ওই ডেভিড ব্রিনের যে উপন্যাস, আমি এগুলো এই কারণে বলছি যে আমি শেক্সপিয়ার নিয়ে, কোভিড শেক্সপিয়ার নিয়ে অল্প কয়েকটা কথা বলি, সেই জন্যই বলছি। তার ভূমিকা হিসেবে আমি এই দুটি উপন্যাসটিকে ব্যবহার করছি। তার কারণ হচ্ছে 1985 সালের এই উপন্যাসটিতে ডেভিড ব্রিন দেখাচ্ছেন এই চরিত্র তৈরি করছে যে গর্ন। গর্ন কে না, গর্ন হচ্ছে আমেরিকার বুকের ওপর একটা বিরাট ধ্বংসলীলা মানে সংগঠিত হয়ে গেছে এবং সেই ধ্বংসলীলার পর যতটুকু যা ছিটে ফোটা প্রাণের বা জীবিত মানুষের যতটুকু প্রেজেন্স রয়েছে, সেরকম একটা অদ্ভুত বিপর্যয়ের পরবর্তী জগতের মধ্যে গড় বেঁচে আসতে দেখা যাচ্ছে। সেই ডিস্টোপিয়ান ইউনিভার্সের মধ্যে বেঁচে আছে, সেরকম একটি আমেরিকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে গর্ডন। এবং গর্ডন ওই যে ছন্ন ছাড়া ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু সামান্য মানুষ যারা বেঁচেছে ওই মহাপ্রলয়ের হাত থেকে, সেই মানুষগুলোর এন্টারটেনমেন্টের জন্য তখন আবার আমরা প্রায় স্টোনেজে ফিরে গেছি। দেখানো হচ্ছে যে তখন আর টিভি, ইলেকট্রনিক গ্যাজেট্রি কিছুই আর নেই, অর্থাৎ সভ্যতা সমাজ আবার সেই আদিম যুগে প্রায় পিছিয়ে চলে গেছে। সেখানে এই এন্টারটেনমেন্টের জন্য, মানুষের তৃপ্তির জন্য এই গর্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আর ম্যাকবেথ, শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে কিছু কিছু সিন সে ওই অভিনয় করে তার বিনিময়ে কিছু খাবার চায়। মানে এমন অবস্থা হয়ে গেছে যে খাবারের বিনিময়ে শেক্সপিয়ার যে দুটো রুটি দাও, একটু স্যুপ দাও আমাকে, একবার খাওয়ার তৃপ্তি হোক আমার, আমি তোমাদের সামনে শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে একটা সিন অভিনয় করে দেখাবো। তো এইভাবে গর্ডনের সময় চলে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই সময় দেখানো হচ্ছে যে একদিকে গর্ডনের মতো মানুষ যারা এখনো শেক্সপিয়ারকে, নাট্যচর্চাকে, আর্ট, চারুকলা, শিল্পকে পাথেয় করে এখন সে রুটি রুটির জন্যই হোক আর যাই হোক না, এগুলোকে পাথেয় করে মানুষকে একটা বার্তাও দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এরকম অবস্থা যখন হয়ে গেছে আমেরিকা, সেখানে গর্ডনের কাজটা একটা অন্য মাত্রা গর্ডন তখন একটি ব্রিজের মতো হয়ে যাচ্ছে। গর্ডনের এই শেক্সপিয়ার চর্চা বা নাট্য চর্চা যার যে কারণেই করা হোক না, তার একটা অন্য মাত্রা। অর্থাৎ গর্ডন হচ্ছে অতীত, মানুষের অতীত, পশ্চিমী সভ্যতার অতীত এবং তার ভবিষ্যতের মধ্যে একটি সেতুর মতো। শেক্সপিয়ার অভিনয় করার মাধ্যমে গর্ডন ওই যে কজন মানুষ বেঁচে আছেন এখনো, তাদের মনে করিয়ে দিচ্ছে তোমরা কারা, কোথা থেকে এসেছো, তোমাদের কৃষ্টি সংস্কৃতি, তার ইতিহাস কি। এই বিরাট যে এক ধরনের স্মৃতিচারণ, সভ্যতাগত স্মৃতিচারণ, এই কাজটা একটা নেমনিক, একটা
ফাংশন। নেমনিক মানে হচ্ছে স্মৃতি, ধরুন নেমনা, স্মৃতির দেবী, পশ্চিমী কথায় স্মৃতির দেবী হচ্ছে নেমন, সেখান থেকেই অ্যাডজেক্টিভটা এসছে নেমনিক। সেই নেমনিক যে কাজটা ওয়ার্ক করছে, তার একদিকে সেই কাজ, আর আরেকদিকে ওই একই উপন্যাসে দেখানো হচ্ছে যে মানুষের এই ছন্নছাড়া অবস্থা, তার সুযোগ নেই, মানুষের সমাজ ভেঙে যাওয়া, মানুষের সভ্যতা প্রায় খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, এরকম একটা অবস্থা। এই ক্রাইসিসের মুহূর্তে কিছু নিও ফ্যাসিস্ট শক্তি বা একটা মিলিশিয়া দেখানো হচ্ছে, তারা এসে সব জায়গায় তাদের নিজেদের কায়েমি স্বার্থে সব জায়গায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকের পৃথিবী ছবিটা যদি দেখি, হয়তো আমরা অতটা খারাপ অবস্থাতেও নেই, যেখানে আমরা ওরকম বিক্ষিপ্ত কিছু কমিউনিটি বা কিছু কনসেন্ট্রেশনের মধ্যে মানুষ রয়ে গেছি, কিন্তু আমাদের মধ্যে যে নিও ফ্যাসিস্ট শক্তিগুলো কাজ করছে, যেগুলো আমি বলছিলাম যে শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজনীতিতে নয়, সারা পৃথিবীটাতে একটা দক্ষিণপন্থী যে একটা পথ হাঁটার যে একটা প্রবণতা রাজনীতির, এবং তার যে অদ্ভুত কিছু ভয়ঙ্কর কিছু অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে। আমি আজকে এটা নিয়ে বেশি কথা বলতে পারবো না, বলতে চাই না, কারণ তাহলে আমার মূল বিষয় থেকে আমি খানিকটা প্রশ্ন হব। কিন্তু এটা বলার অবকাশ রাখে যে এই নিও ফ্যাসিস্ট যে শক্তিগুলো, যেগুলোকে মিলিশিয়া আকারে দেখানো হচ্ছে গল্পের খাতিরে ওই উপন্যাসে, এটা কিন্তু আজকেও এই শক্তিগুলো কিন্তু ভীষণভাবে প্রবলভাবে আমাদের মধ্যে কিন্তু সক্ষম। এবং আমাদের শিল্প চর্চা, আমাদের নাট্য চর্চা, আমাদের দৃষ্টি, আমাদের যে সভ্য মানুষ হয়ে ওঠার যে ইতিহাস, এইগুলোকে পাথেয় করে, এইগুলোকে আঁকতে এই শক্তিগুলোকে প্রতিহত করতে হবে। এর দায় কিন্তু শুধু নাট্যকর্মীদের নয়, কবিদের নয়, শিল্পীদের নয়, আমাদের সবাই, আমাদের সবাই। কারণ মনে রাখতে হবে, কবির কথা, নাট্যকারের সংলাপ, নাট্যকর্মীর যে কাজ, তার এই সংলাপকে প্রস্ফুটিত করে তোলা, তাকে একটা শরীর দেওয়া মঞ্চে, এই কাজগুলো বিফলে যাবে কিন্তু তার কোনো প্রতিফলন না হয় এবং সেখান থেকে কোনো রিয়াকশন তৈরি না হয় আমাদের। আমরা যারা পাঠক, আমরা যারা শ্রোতা, আমরা যারা দর্শক, আমাদের মধ্যে যদি কোনো প্রতিফলন না হয় এবং সেখান থেকে যদি কোনো এক এই পাথর, এই পাষাণ, এখান থেকে যদি কোনো ফলকু ধারা না বেরিয়ে আসে, সেই ম্যাজিকটা যদি না হয়, মোসেস যেমন একটি পাথরের ওপর তার নিজের দণ্ড রেখে বলেছিলেন জল আসুন, এখান থেকে জল বেরিয়ে এসেছিল। সূর্যদীপ জানে আমরা কলরিজের কবিতা পড়ি, কুবলা খান, যেখানে এরকম একটি অত্যাশ্চর্য ঘটনার কথা উল্লেখ করা আছে যে পাহাড়ের বুক চিরে কি করে নদীর জন্ম করা, ওই পাষাণ শিলা ভেঙে একটি সামান্য ফলকু ধারার কি এমন শক্তি আছে সে বেরিয়ে আসতে পারে। তারপর সেখান থেকে বিশাল আকার নদী সাগরের দিকে ধেয়ে যায়, তার সৃষ্টি হয়। এই অবাক করা বিষয়, এই অসাধ্য সাধন করার যে ক্ষমতা মানুষের আছে, মানুষ করতে পারে, শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমাদের এই আশাটাই নিয়ে চলতে হবে। দ্বিতীয় যে ছবিটি আমি আনতে বলবো স্ক্রিনে, প্রদীপকে, আরো একটি নভেলের কথা। এটা কিন্তু 2015 সালের কাছাকাছি বিষয়বস্তু, এবং এখানেও শেক্সপিয়ারকে অবলম্বন করেই সেই প্লট বা তার যে রূপ তৈরি করা হয়েছে। এটা হচ্ছে স্টেশন 11 বলে একটা নভেল, উপন্যাস, এমিলি সেন্ট জন ম্যান্ডেলের লেখা উপন্যাস। তো এখানে দেখানো হচ্ছে যে জর্জিয়া ফ্লু বলে একটি অদ্ভুত মারণ রোগ নাকি আমেরিকায় হয়ে গেছে, এবং এই জর্জিয়া ফ্লু এর পরে যে জগৎ, সেখানে কি ঘটনা ঘটছে, এবং সেখানে ওই আবারও শেক্সপিয়ারের নাট্যচর্চা কিভাবে চলছে, এবং তার বলা যেতে পারে কি কাজ হচ্ছে। মানে আজকে যদি আমরা এই পোস্ট কোভিড বা এখনো কোভিডের মধ্যে লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং ইত্যাদি কথা বলি,
তাহলে এটা আমরা এই ম্যান্ডেলের এই উপন্যাস আরো একটি উদাহরণ হতে পারে 2015 সালে লেখা। অর্থাৎ আমরা দেখছি যে এগুলো দুটোই ফিউচারিস্টিক, অর্থাৎ ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে লেখা কিছু উপন্যাস। লেখকরা তখন জানতেন না যে 2019 সালে, 2020 সালে, 2021 সালে এইরকম একটি অতিমারী পৃথিবীকে গ্রাস করতে। তারা এরকম একটা ওই বলেছিলাম একটা ডিস্টোপিয়া, একটা ভিশন, একটা সুখকর স্বাচ্ছন্দ্যের জীবন, এই খাত থেকে একটা বিপ্লবীর কোণে হাঁটার চেষ্টা করেছিল। ইতিহাস যদি বিপ্লবীকে যায়, বিরূপ কিছু ঘটে, তাহলে কি হতে পারে, তার একটা আঁচ বা একটা প্রেমনিশন বলতে হবে, সেটা উনি রাখার চেষ্টা করেছিলেন এই দুজনেই এই নভেলগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটি ক্ষেত্রে দেখা যাচ্ছে শেক্সপিয়ার কোনো না কোনো ভাবে কেন্দ্রে চলে আসছে, শেক্সপিয়ারের নাট্য চর্চা। যেমন দ্বিতীয় যে নভেলটির কথা বললাম, যে উপন্যাসটির কথা বলছি, সেখানে দেখা যাচ্ছে যে চরিত্র আছে, যে তার এক বর্ষিয়ান চরিত্র আছে, কিয়ারস্টন, কিয়ারস্টন হচ্ছে মূল চরিত্র এমিলি সেন্ট জন ম্যান্ডেলের। সে দেখছে যে একটি ট্রাভেলিং সিম্ফনি নামে একটি শেক্সপিয়ার কোম্পানি আছে, যারা ওই ঘুরে ঘুরে ওই শেক্সপিয়ার নাটক করে বেড়ায়, বা কিছু মিউজিক্যাল বা কিছু স্কিট জাতীয় কিছু জিনিস করে বেড়ায়। মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখা যায় প্রথম দৃশ্য, আমি যেটা বলতে চাই এখানে বেশি কথা উপন্যাস নিয়ে বলবো না, তার প্রথম দৃশ্যটা নিয়ে বলবো। প্রথম দৃশ্য দেখা যাচ্ছে যে এই কোম্পানি একটি নাটক মধ্যস্থ করছে, সেটা হচ্ছে শেক্সপিয়ারের কিং লিয়ার। শেক্সপিয়ারের কিং লিয়ারের চরিত্রে অভিনয় করছে আর্থার নামক, এবং নাটক চলাকালীন দেখা যাচ্ছে উনি স্টেজে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, উনি স্টেজের মধ্যেই পতিত হন, পড়ে যান, এবং সেখানে ওর মৃত্যু অডিয়েন্সের সামনে। তো এখান থেকে ওই গল্পের সূত্রপাত। অর্থাৎ এই কোম্পানি যেখানে যেখানে ঘুরবে, তারা শুধুই মৃত্যুরই সম্মুখীন হবে। অর্থাৎ পাঞ্জাটা, লড়াইটা হচ্ছে মৃত্যু আর জীবন, এবং জীবনের মজা, জীবনের ফ্ল্যাগ বয়ে বেড়াচ্ছে এক লাইফ অ্যাফার্ম। আমরা যে আমরা বেঁচে আছি, আমরা যে বেঁচে থাকতে চাই, আমরা যে বেঁচে থাকতে পারি, এই সমস্ত বিষয় এইরকম সঙ্গে চোয়াল বসে লড়াই, এটা চালিয়ে যাচ্ছেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের নাটককে বাছাই করে ওই ট্রাভেলিং কোম্পানি, যারা নাটক নিয়ে স্পিচ নিয়ে মানুষের দরবারে দরবারে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন আঙিনায় গিয়ে তাদের নাটক, তাদের যে পারফরমেন্স তারা রাখছে, এবং এইটা তাদেরকে একটা সেটব্যাক করছে না, তারা এতে পিছিয়ে যাচ্ছে না, পিছিয়ে না গিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমি দু একটি এক্সাম্পল আপনাদের সামনে রাখবো, উদাহরণ সামনে রাখবো। দেখুন শেক্সপিয়ার এই কোভিডের সময় কিভাবে কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, তার মধ্যে সেটাকে আমি চেষ্টা করছি খানিকটা স্ট্রাকচারে আনতে আপনাদের সুবিধের জন্য। দুটো প্রধানত দুভাবে কাজ হয়েছে। একটাকে যদি বলা যায় প্যারানয়েড রিডিং, আর একটাকে বলা যাবে রিপারেটিভ। অর্থাৎ একটা হচ্ছে শেক্সপিয়ারের মধ্যে যে সমস্ত বিরূপ জিনিসগুলো আছে, অর্থাৎ পুরুষ ধর্মী একটা সমাজের চালচিত্র বেশিরভাগ আছে, সেখানে মেয়েদের একটা রোল আছে। স্পেশালি আমরা জানি যে কমেডির ক্ষেত্রে, শেক্সপিয়ারের কমেডির ক্ষেত্রে সেখানে মেয়েদের, নারী একটা বিরাট ভূমিকা আছে, কিন্তু সেটাও কিন্তু ওই পুরুষ শাসিত সমাজের মধ্যে জায়গা করে। অর্থাৎ অনেকেই শেক্সপিয়ারের নাটককে এখন বলেছেন কেন শেক্সপিয়ার, কেন করবো আর কেন করবো শেক্সপিয়ার মানেই তো হচ্ছে ওই স্বেচ্ছাচার, মানে হচ্ছে ওই পুরুষ
সুস্থ সমাজের নানান শিষ্টাচার। শেক্সপিয়ার মানে হচ্ছে সাদা চামড়ার মানুষদের কালো বা তামাটে চামড়ার মানুষদের উপর যে শক্তি প্রয়োগ, বল প্রয়োগ, বিভিন্ন ধরনের বল, তার একটা ইতিহাস বলা যেতে পারে। নানান ধরনের ব্যভিচার, অত্যাচার, উপমণ্ডুকতা, কুসংস্কার, এগুলোর সমস্ত একটা কি বলবো জমাটবদ্ধ জায়গা হচ্ছে শেক্সপিয়ারের নাটক। মেনে নিতেই হয়, কারণ শেক্সপিয়ার তো তার নিজের যুগে যে প্রেজুডিস গুলো ছিল সেগুলোর উঠে উঠতে পারেন, কোনো মানুষই পারে না। এই সমাজ ব্যবস্থা থেকে একজন মানুষ আসে, এই চিন্তার জগৎ থেকে একটা মানুষ আসে, এটাকে হঠাৎ করে সবকিছু তার উঠতে চলে গিয়ে এখানে কি করা বা চিন্তা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। শেক্সপিয়ার একজন মানুষ, কিন্তু তার সত্ত্বেও আমরা যে মানবিক দিকগুলো দেখেছি শেক্সপিয়ারের মধ্যে, এটা অসাধারণ। এবং যেটা হচ্ছে রেপারেটিভ দিক, অর্থাৎ শেক্সপিয়ারকে কি আমরা কোনো একটা হিল করা, অর্থাৎ আর্টের চিকিৎসায় যেমন ঔষধের প্রয়োগ হয়, সেটা কি শেক্সপিয়ারের প্রয়োগ আমরা ঘটাতে পারি? এই আর্ট, এই সভ্যতাকে আবার তার সব মহিমায় ফিরিয়ে দেওয়া। আর্ট মানে সব দিক থেকে আর্ট, যেটা ভাইরাস আমাদের গাছ থেকে আমাদের রক্তের স্রোতের মধ্যে ঢুকে গেছে, তা ভাইরাস বিভিন্ন জায়গায়। দেখুন, ভাইরাসের সংঘাত তো ওষুধ দিয়ে করা যায়, ভ্যাকসিন দিয়ে করা যায়, কিন্তু মানুষ তার অসাধুতা, তার অসংবেদনশীলতা নামক যে ভাইরাস, এগুলোকে কি হারানো যায়? এগুলো কিন্তু ওই কোভিড-19 নামক মারণ ভাইরাস হিসেবে কিন্তু আমি বেশি মারণ ক্ষমতা রাখি বলে। এবার আমি আবার ফিরে আসি ব্রডওয়ে। গত বছর মার্চ মাসে আমরা জানি আমেরিকার যে ব্রডওয়ে বিখ্যাত যে থিয়েটার কোম্পানি এবং বিখ্যাত যে থিয়েটারের জন্য কি বলবো, মানে একসময় কলকাতায় যেমন উত্তর কলকাতা, উত্তর এবং মধ্য কলকাতার বেশ কিছু অঞ্চলে বেশ কিছু রঙ্গমঞ্চ ছড়িয়ে ছিটিয়েছে, আপনারা জানেন। এখন সেগুলো হয় অচল, অথবা সেগুলো সিনেমার জন্য ব্যবহার করা হয়। স্টার থিয়েটার উৎকৃষ্ট উদাহরণ। এরকম আমরা জানি একটা সময় কলকাতার যে কমার্শিয়াল থিয়েটার যেটা বলা হয়, তার যে একটা বারবারন্ত ছিল, এটারও এখন মানে কি বলবো, এখন ইতিহাস মানে সেই সময়কার যে রঙ্গমঞ্চগুলো কলকাতা, সেরকম একটি মানে মাইল দেড়েক অঞ্চল আমেরিকার নিউ ইয়র্কের ওখানে আছে, ব্রডওয়ে থেকে বলা হয়। তার মধ্যে ব্রডওয়ে থিয়েটার নিজস্ব একটা আলাদা থিয়েটার। সেই ব্রডওয়ের বাইরে মানে আমেরিকান গেলে দেখা যায়, সেটা হচ্ছে যেমন আমাদের বিভিন্ন থিয়েটার হলে তো ছিল, যেগুলো আমরা আমাদের এখন যারা নবীন প্রজন্ম আছে তারা হয়তো দেখেই নি সেগুলো। যারা আমার বয়সী বা আমার চেয়ে যারা প্রবীণ আছেন তারা নিশ্চয়ই দেখেছে, ছোটবেলায় হলেও বা যুব অবস্থায় দেখেছে। তো সেখানে কি, সেখানে ওই থিয়েটারের নাম দিয়ে তার যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, পোস্টার মারা হয়, বা এখনো আমাদের সিনেমা হলের বাইরে এখনো যে পোস্টার মারা যে পদ্ধতি এখন আছে, ওখানে ওরকম ভাবে ওই কালার পোস্টার, যেটা ভারতবর্ষের একটা অদ্ভুত জিনিস, ওটা একটা পোস্টার আর্ট, এটা না থাকে। সেখানে কিন্তু ওই কি চলছে, মানে এখন কি সিনেমা বা কি নাটক চলছে, সেটা কিন্তু বড় বড় করে লেখা। সেখানে ব্রডওয়েতে ওই মার্চ মাসের পরে যখন লকডাউন, সমস্ত জায়গায় আমেরিকাতেও লকডাউন যখন ঘোষিত হলো, লকডাউন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন এটাকে ঘোষণা করলো, তারপরে খুব ব্যাঙ্গেজ দেশের সাথে কিন্তু খুব আর্টিস্টিক্যালি ব্রডওয়ে থিয়েটারের বিরাট বিলবোর্ডের উপর একটি নতুন নাটকের নাম দেওয়া হলো, অথচ থিয়েটার বন্ধ, ক্লোজ নিচে লেখা, দরজার কাছে সব জায়গায় ক্লোজ লেখা, উপরে বিলবোর্ডে বিরাট বড় ব্রডওয়ে থিয়েটার লেখা, তার নিচে বিরাট বিলবোর্ড সাইনের নিচে যেখানে নাটকের নাম বা প্রোডাকশনের নাম লেখার কথা, সেখানে কি লেখা আছে, খুব মজা, এটা আছে নো ক্লোজ এনকাউন্টার্স অফ এনি কাইন্ড। যেন ওটাই নাটকের নতুন নাম, নতুন যে নাটক চলছে তার নাম হচ্ছে নো ক্লোজ এনকাউন্টার্স। আমরা জানি এটা অবভিয়াসলি মানে আমাদের অন্য একটা জিনিস মনে করিয়ে দেয়, স্টিভেন স্পিলবার্গের
ছবির কথা মনে করি, ক্লোজ এনকাউন্টার অফ দ্য থার্ড কাইন্ড, সেটাকে তার ব্যঙ্গ করে, সেটাকে রিডিউস করে এখানে একটি নতুন নাম তৈরি করা হয়, নো ক্লোজ এনকাউন্টার। এই হচ্ছে অর্থাৎ নাট্য জগতের এটা হচ্ছে হাল, সব তালা বন্ধ, বিশেষত পশ্চিমী নাটক, বিশেষত পশ্চিম ভারতবর্ষ, কলকাতা, এখানেও অনেক কাজ হচ্ছে বা হয়েছে, যেগুলো নিয়ে আজকে সময় জাস্ট এখানে কয়েকটা কথা। এই পশ্চিমী নাটকে এরকম এত সার্বিকভাবে নাট্য জগতের মধ্যে যে ক্লোজার, যে এই একটা ফাইনাল যেটা নোটিশ দেওয়া হচ্ছে যে সব শেষ, সব বন্ধ, জীবনে এবং তার সঙ্গে নাট্য চর্চা যেভাবে জানতে সেভাবে সেটা সেই ধারার সমাপ্তি হচ্ছে। এইভাবে ফাইনাল স্টেপ, সেই ক্লোজিং অফ দ্য থিয়েটার্স 17th সেঞ্চুরির শুরুতে রাজা জেমসের সময় থিয়েটার বন্ধের যে বিধান দেওয়া হয়েছে থিয়েটারে নাকি, এবং সেখানে একটা অদ্ভুত একটা কানেকশন আছে এখনকার এবং সেই তখনকার যে বাস্তব। তখন বলা হয়েছিল যে থিয়েটারটা হচ্ছে, থিয়েটার ওই যে প্রেক্ষাগৃহ, থিয়েটার যে সেখানে যে মানুষ জমায়েত হয়, এটা হচ্ছে রোগ, বীজাণু, বিষদ্রোহিতা এবং অন্যান্য নানান অপরাধে জ্বর। এই কারণে থিয়েটার বন্ধ হওয়া উচিত, থিয়েটার নির্মূল করা উচিত, থিয়েটার পাবলিক লাইফ থেকে নির্মূল করা উচিত। এই জন্য সমস্ত থিয়েটার বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল রাজা জেমসের। খানিকটা ধর্মীয় কারণ দেখানো হয়, বেশিরভাগটাই খুবই মজার ব্যাপার, খুবই তাকলা কোনো ব্যাপার, যে কারণগুলো দেখানো হয় যে প্লেগের আনাগোনার জন্য নাকি থিয়েটারের এই পেস্টিলেন্স এন্ড পপুলেশন দুটো শব্দ ব্যবহার করা হয়, যে এক জায়গায় এত মানুষের সমাবেশ, একদিক থেকে সেটাকে বলা হতো সোশ্যাল মাইক্রোকসম, যেন সমাজেরই একটি ছোট্ট আদল এখানে পাচ্ছে। সেই সমাজের উপরের তলার মানুষ থেকে আরম্ভ করে একদম হাওয়াতে মানুষগুলো পর্যন্ত সবাই থিয়েটার দেখতে আসবে। অর্থাৎ থিয়েটারের মধ্যে একটা ডেমোক্রেসি আছে, সমস্ত ধরনের সোশ্যাল অর্ডারের সমস্ত ধরনের মানুষ এখানে কিন্তু আসতেন একই সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে একই সঙ্গে একই নাটক দেখে। অর্থাৎ এটাকে সোশ্যাল মাইক্রোকসম বলাই যেতে পারে, সমাজের একটা চালচিত্র বলাই। কিন্তু একইভাবে বলা হতো যে এত মানুষের সমাগম এক জায়গায় হচ্ছে, তো এখান থেকেই কিন্তু ওই প্লেগ, শত্রুতা, সব রকমের যত রকম খারাপ জিনিস হয় সব খারাপ। অর্থাৎ পপুলেশন পেস্টিলেন্স, পেস্টিলেন্স শব্দটার মানে হচ্ছে রোগ ছড়ানো। তো এটা দিয়ে শুরু করলাম। এবার তারপরে যে দু তিনটে খুব নোটেবল যে কাজ হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে প্যাট্রিক স্টিওয়ার্ট, হলিউড অভিনেতা প্যাট্রিক স্টিওয়ার্ট। সনেট আ ডে বলে একটি উনি ইউটিউব একটি চ্যানেল আছে। প্যাট্রিক স্টিওয়ার্ট কে? প্যাট্রিক স্টিওয়ার্ট আপনারা অনেকেই হয়তো প্যাট্রিক স্টিওয়ার্টের নাম বললেই মনে করতে পারবেন, এটা অভিনেতা, ওই মাথার চুল নেই, এক্স-মেনে অভিনয় করেছেন, স্টার ট্রেকের ক্যাপ্টেনের অভিনয় করেছেন, শেক্সপিয়ার লাভিং ক্যাপ্টেন, শেক্সপিয়ারের চর্চা করেন এমন একজন স্পেসশিপের ক্যাপ্টেন, তার অভিনয় করেছেন স্টার ট্রেক দ্য নিউ জেনারেশন ছবিতে, বিখ্যাত অভিনেতা। তো এই হলিউডের বিখ্যাত অভিনেতা প্যাট্রিক স্টিওয়ার্ট চ্যানেল আরম্ভ করেন এই কোভিড সময়, এপ্রিল মাস থেকে 2020 এপ্রিল থেকে, যেটার নাম দেন আ সনেট আ ডে। এবং সেখানে প্রাথমিক কিছু কথাবার্তা বলতে গিয়ে উনি প্রতিদিন একটি করে সনেট পড়বেন। কেন আমি সনেট দিয়ে শুরু করছি? কারণ এই কোভিডের মধ্যে সনেটকেও কিভাবে একটি নাটকীয় আদল দেওয়া যায়, বা একের অধিক সনেটকে কিভাবে নাটকীয় আদলে পড়া যায়, এবং এর মাধ্যমে একটা অ্যাম্বিশাস কাজ করা হচ্ছে,
যে নতুন শেক্সপিয়ারের নতুন যে মানে লেখা, মানে যেগুলোকে আমরা সরাসরি নাটক বলে মনে করি না বা নাটক আকারে আমরা মঞ্চস্থ করার কথা ভাবি না, সেগুলোকেও ভাবে একটা কোম্পানি একটা প্রোডাকশনের রেপারটোয়ারের মধ্যে আনা যায়, তাদের যে কাজের পরিধির মধ্যে আনা যায়, করে আনা যায়, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে। তো প্যাট্রিক স্টিওয়ার্ট কাছে শুরু। প্যাট্রিক স্টিওয়ার্ট প্রতিদিন একটি করে সনেট পড়তেন এবং ওই প্রথম যে এডিশন, সেখানে উনি বলেছিলেন যে সনেট আ ডে, আমি নামটা এরকম, এটা খুব সহজ, এটা খুব একটা কমন নাম করে, কিন্তু উনি বললেন যে আমি ছোট যখন ছিলাম 1940-এর কথা বলছি, যখন আমেরিকায় তখন একটা দুঃসময় চলছিল, ডিপ্রেশন চলছিল, গ্রেট ডিপ্রেশন যেটা বলা হয়। যারা একটু আমেরিকার ইতিহাস হেঁটেছে তারা জানবেন, গ্রেট ডিপ্রেশনের সময় আমরা জানি যে সমস্ত জিনিস মহার্ঘ, এটাও আর এক ধরনের একটা সামাজিক এবং আর্থিক ব্যাধি বলা যেতে পারে। খুব খারাপ সময়, মানুষের অত্যন্ত দুর্দিনে কেটেছে মানুষ। সেই 1940-এর সময় বলছেন যে আমার মা প্রত্যেকদিন আমাকে একটি আপেল দিত, এবং দিয়ে, কারণ এই গল্পের সাবটেক্সটটা হচ্ছে ওই আপেল আর দুটি বিস্কুট দিয়ে ওদের সারাদিন চালাতে, আর কোনো খাবার দাবার ছিল ওই বাচ্চা দিন ছিল, শিশু ছিল। তার স্মৃতিতে আছে যে মা তাদের হাতে একটু করে আপেল দিতেন আর দুটি করে বিস্কিট দিতেন, এবং মা ওই গল্পের ছলে বা ইয়াকি করে বলতেন অ্যানাকুলা ডে ডক্টর, এইটা আপেলটা খা, খেলে হয়তো ডাক্তারকে ডাকতে হবে না, অর্থাৎ কোনো রোগ ব্যাধি হবে না, অর্থাৎ পুণ্যবৃত্তিতে পড়া যাবে না, খেয়ে অন্য কোনো শারীরিক কোনো সমস্যা তৈরি হবে, এইগুলি বোঝানোর চেষ্টা। কিন্তু প্যাট্রিক স্টিওয়ার্ট ওইটিকে ব্যবহার করেছে। আর সনেট আ ডে দ্য ডক্টর, উনি মনে করছেন যে, বলছেন যে আপনারা এই সনেট শুনুন একটা করে প্রতিদিন, আমি পড়ে শোনাবো আপনাদের, হয়তো আপনাদের কিছুগুলো সাহায্য করবে বাড়িতে থাকতে। এই সময়কার যে আর্থিক বোঝা, যে সামাজিক সমস্যাগুলি, এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে, একটু আর্থিক শক্তি পেতে হয়তো সাহায্য করবে। এবং আর্থিক শক্তি ভীষণ পাওয়ারফুল জিনিস, শারীরিক শক্তিও পাওয়ারফুল। এটা হয়তো আমাদের নতুন করে বাঁচতে শেখাবে, আর বাঁচতে শেখাবে মানেই হচ্ছে হয়তো রোগীর সঙ্গে রোজগার ক্ষমতা, নতুন ইমিউনিটি দেবে হয়তো। তো এইভাবেই উনি সাজিয়েছিলেন ওর এই সনেট আ ডে ইউটিউব পারফরমেন্স। এইগুলো, এই যে ইউটিউব পারফরমেন্স গুলো যেগুলো আসছে, পরবর্তীকালে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিও মে মাস থেকে, 2020 মে মাস থেকে অনেক চলে। সবাই কিন্তু কাজ শুরু করেন প্রাথমিকভাবে সনেট। আমরা জানি, আমরা যখন ক্লাসে পড়াই আমরা বলি যে সনেটগুলোকে, একটি সনেটকে আলাদা করে পড়ার এই যে প্রবণতা আমাদের সিলেবাসে, সাহিত্যের সিলেবাসে যে পড়ায়, এটা কিন্তু ঠিক না। উচিত হচ্ছে 156টি সনেটকে একসঙ্গে পড়া। তার কারণ হচ্ছে এই সনেটের মাধ্যমে, লিরিকের মাধ্যমে, 156টি লিরিকের মাধ্যমে যে গল্পের অভিব্যক্তি, একটি গল্প সকলের সঙ্গে রাখা যায়, এটা যেটা ন্যারেটিভ, এটা যে শুধু লিরিক নয়, আলাদা আলাদা একটি করে লিরিক নয়, এটা যে একটা ন্যারেটিভ, এবং শুধু ন্যারেটিভ নয়, এর মধ্যে নানান ভয়েস আছে, একজনই এর বয়ান করছেন না, ন্যারেট করছেন না, বিভিন্ন চরিত্রায়ন আছে, এবং একটি সনেটের মধ্যে একাধিক চরিত্রের বয়ান পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটা যে অকর অবস্থা, ওর অবস্থায় নাটক, শুধু অপেক্ষা করছে একজন সুচারু থিয়েটার ডিরেক্টর, কিছু ইন্টেলিজেন্ট বা ইনোভেটিভ নাট্যকর্মী যারা এই সনেটগুলোকে বা এই সিকোয়েন্সটাকে নাটক হিসেবে ব্যবহার করতে পারবে, নতুন একটা মাত্রা দেবে এটাকে, যেটা কিন্তু এই কমিটির সময় হয়েছে, খুব সুন্দর করে হয়েছে। রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির কথা বললাম। এর পরেই যেটা বলতে হয় সেটা হচ্ছে দ্য শো মাস্ট গো অনলাইন। এটা হচ্ছে ইউকেরই আরেকটি বিষয়, যেখানে প্রাথমিকভাবে শুধু ওই একটি করে সনেট, পরবর্তীকালে সনেটের সংখ্যা অনেক বাড়ে,
ফ্যানি অলিভ গেটস বলে এক অভিনেত্রী, তিনি এটা শুরু করেন। উনি সনেট 50 শেক্সপিয়ারের 15 নম্বর সনেটটা দিয়ে শুরু করেন। তার পরবর্তীকালে উনি রেপার্টরিটা আরো বড় করেন এবং এই যেটা বললাম যে অনেকগুলো সনেটকে একসঙ্গে পাঠ করা এবং সেটাকে দিয়ে একটা গল্প বা একটা সিকোয়েন্সকে তুলে ধরা, যার মধ্যে একটা নাটকীয়তা আছে, যার মধ্যে একটা ঘাত প্রতিঘাত আছে, যার মধ্যে একটা গল্পের বিবরণ দেওয়ার একটা জায়গা আছে, এটাকে ব্যবহার করা অ্যাজ টেক্সট ফর দ্য ফার্স্ট টাইম পাবলিক জনসমক্ষ। এই অ্যাটেম্পটস গুলো কিন্তু হয়েছে বা হচ্ছে বা 2020 শুরু হয়েছে। এখানে যে মূল কতগুলো মানে করোলারি যদি ড্র করবো, একটু এক্সপ্লেন করবো কেন কি আমরা পেলাম এই যে পদ্ধতিগুলো জুমেতে বা ইউটিউব চ্যানেলে ব্যবহার করা হচ্ছে, এ নিয়ে কি করা হলো। একটা হচ্ছে অ্যাভেলেবল মিডিয়াতে ব্যবহার করা, ফেসবুক, টুইটার, ইউটিউব, জুম, যা হোক। আর একটা হচ্ছে ডু ইট ইয়োরসেলফ। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সনেটগুলোর ক্ষেত্রে প্রাথমিকভাবে সবাই কিন্তু এর জন্য কিন্তু বিরাট একটা প্রোডাকশন দল লাগে, এটা স্পেশালি এইসব সময় খুব মুশকিল। একটা মানুষের সঙ্গে মানুষের দূরত্ব যখন তৈরি হয়ে গেছে, তারপরে যেটা সেটা হচ্ছে যে অডিয়েন্সের কাছে একটা অত্যন্ত ইন্টিমেট, একটা অত্যন্ত ঘনিষ্ঠ একটা অভিজ্ঞতা দিয়ে যাবে। নাটকে কিন্তু একটা বিরাট নাট্যশালায় গিয়ে নাটক দেখবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যায় না এই ইন্টিমেসিটা। এটা কিন্তু ওই জুম বা ইউটিউবের মাধ্যমে একজন অভিনেতা বা একজন অভিনেত্রী বা একের অভিজ্ঞ তারা কিন্তু যেন একটা অত্যন্ত ইন্টিমেট হয়, এটা নিজের বাড়িতে বসে বা নিজের ড্রয়িং রুমে বসে বা অন্য কোনো জায়গায় বসে সম্পূর্ণ আলাদা। তারা যে এই একটা বিরাট অডিয়েন্সের সঙ্গে একটা ওই নাটক মানে কিন্তু একটা শেয়ার এক্সপিরিয়েন্স। আমি এটাই বুঝি। শুধু নাট্যকার দিয়ে নাটক হয় না, শুধু নাট্যকর্মী অভিনেতা অভিনেত্রীদের দিয়ে বা শুধু মঞ্চে যারা আছে তাদের দিয়ে নাটক হয়, ওই সমগ্র অডিয়েন্স শেক্সপিয়ারের সময় শেক্সপিয়ার ভালো বুঝতে যে তাদের একটা বিরাট রোল আছে। নাটককে পরিপূর্ণ করে, নাটকের অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে ওই অডিয়েন্স, তার রিয়াকশন। অডিয়েন্স কখন যে ওই নাটকের একটা পার্ট হয়ে গেছে, একটা অঙ্গ হয়ে গেছে, কখন যে নাট্যকার ওই অডিয়েন্সকে নাটকের একটা অংশ করে তুলেছে, করে ফেলেছে, এই এই বড় নাট্যকারের বিশেষত্ব হচ্ছে এইটা শেক্সপিয়ারের যদি ছিল। সুতরাং সেই অডিয়েন্সের মধ্যে একটা অন্য অভিজ্ঞতা। নর্মালি নাটক আমরা 500 জনের সঙ্গে বসে গিয়ে নাটক দেখছি, কিন্তু এখানে আমরা নিজেরাও কিন্তু নিজের ঘরে আলাদা রয়েছে, যারা পারফর্ম করছেন তারাও কিন্তু নিজের ছোট ছোট ওই যে ম্যাচ বক্সের মধ্যে, দেশলাই বাক্সের মধ্যে ছোট ছোট যে ঘরগুলো, এখন যেমন আমাকে আপনাদের স্ক্রিনে হয়তো দেখা যাচ্ছে কোমাতে বা মাঝখানে বা যেখানেই, তো সেরকম একটা ব্যাপার যে ব্যাপারটা চলেছে, সেইটা একটা নতুন অভিজ্ঞতা কোভিড শেক্সপিয়ার। এবং শেষত যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি নাটক কর্মী যারা রয়েছেন আমাদের এখানে, আমাদের মধ্যে যারা নাটকের সমঝদার রয়েছেন, এই অডিয়েন্সের মধ্যে আজকে যারা শুনছে তাদের কথা, আপনারা জানেন যে শরীরের ব্যবহার একটা বিরাট চাই, কিন্তু এই কোভিড শেক্সপিয়ার বা জুম শেক্সপিয়ার বা ইউটিউব শেক্সপিয়ারের মধ্যে কিন্তু শুধু গলা আর এই মুখমণ্ডল, এই দুটোর কিন্তু প্রাধান্য খুব বেশি দেখা গেছে। অর্থাৎ শরীরে বডিলি থিয়েটার, বডির রোল ইন ড্রামা, ড্রামাটার্জি, তার কিন্তু একটা ইনফ্লুয়েন্স কমে গেছে। সেটার মূল কারণ হচ্ছে টেকনোলজি। টেকনোলজি আমাদের সে সুযোগ দেয় না যে আমাকে আমার গোটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু সেই সুযোগ দেয় না। অর্থাৎ আমার মুখ এবং আমার গলা, এখন যখন আমি বলছি আমার শরীরের অল্প অংশই দেখা যাচ্ছে, সেখানে আমার নানান অভিজ্ঞপ্তি শারীরিক দিক থেকে আমি দেখানোর চেষ্টা করি, খুব বেশি হয়তো স্ক্রিনেতে আসবে না। সুতরাং এটা আর একটা ইম্পর্টেন্ট যে নাট্যচর্চার যদি একটা ফান্ডামেন্টাল চেঞ্জ এই কোভিড শেক্সপিয়ার এই গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত যে সময় এটা বলেছে। আরো একটা দুটো থিয়েটার কোম্পানির তাদের কাজের উল্লেখ আমি করে শেষ করছি। শেক্সপিয়ার হ্যাপি আওয়ার সিরিজ বলে আরো একটি আমেরিকা থেকে সিরিজ তৈরি করা হয় জুমে। এখানে জুলিয়াস সিজার, হেনরি পেভ, রোমিও এন্ড জুলিয়েট, অ্যাজ ইউ লাইক ইট, এরকম বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হয়। এবং রোমিও এন্ড জুলিয়েট এবং অ্যাজ ইউ লাইক ইট আরো একটি কোম্পানি করে, যেটার নাম হচ্ছে 7 স্টেজেস কোম্পানি।
আর তাদের সঙ্গে পরবর্তীকালে সংযোজিত হয় আরেকটি কোম্পানি, যাদের নাম হচ্ছে রুড গ্রুপস। যারা ইংলিশ সাহিত্যের ছাত্র, সূর্যদীপকে বলবো, সূর্যদীপের পরে পড়বে নিশ্চয়ই। আমরা সেই শেক্সপিয়ারের সময়কার নাটক যখন পড়তাম, ক্লাসে যখন কথা বলতাম, সেটা নিয়ে চর্চা করতাম, তখন আমরা বলতাম লর্ড চেম্বারলিনস মেন বলে একটি থিয়েটার গ্রুপের কথা বলতাম, যারা ওই শেক্সপিয়ারের ঠিক আগে, মানে একটা অত্যন্ত পপুলার, অত্যন্ত জনপ্রিয় থিয়েটার দল ছিল লর্ড চেম্বারলিনস। এই লর্ড চেম্বারলিনস মেন মানে হচ্ছে এদের পেছনে যে আর্থিক সহায়তা, পেট্রোনেজ দেওয়া, সেটা দিতেন হচ্ছে স্বয়ং রানী নিজে। সরকারের বিভিন্ন যারা কিছু দলের অফিসিয়াল, তাদের মাধ্যমে প্রোৎসাহন দেওয়া হতো, আর্থিক যে অনুদান দেওয়া হতো, সেগুলো কিন্তু আসতো উপর থেকে। সেই জন্য লর্ড চেম্বারলিনস, এই লর্ড চেম্বারলিনস মেন আসলে কারা ছিল? গ্রুপ। এরা গ্রুপ ছিল, অর্থাৎ এরা ধরে নেওয়া হতো এরা নট, এরা অভিনেতা অভিনেত্রী, কিন্তু এরা কিন্তু একদম সরকারি মাইনে পাওয়া অভিনেতা, অর্থাৎ এরা রাজসভার যে সভাসদ বা কর্মচারী হলে যেটা মাইনে পেত, এক্স্যাক্টলি এরা সেরকম মাইনে পেত। রেয়ার, খুবই রেয়ার। এখানে ওই রুড গ্রুমস মানে হচ্ছে ওই যে কনসেপ্টটাকে নিয়ে খেলেছে। এটা একটা উত্তর আধুনিক একটা খেলা বলা যেতে পারে, পোস্ট মডার্ন একটা গেম বলা যেতে পারে। এখানে ওরা বলছে রুড গ্রুমস। আমরা সেই মুখতলার সেই সব মানে মানে কি বলবো, তাদের গুলি হেলনে চলা বা তাদের আর্থিক অনুদানে আসা যাওয়া মানুষ নই, আমরা হচ্ছে রুড। আমরা নিজেরাই নিজেদের তৈরি করি, এরকম একটি কোম্পানি। তো এই 7 স্টেজেস কোম্পানির সঙ্গে রুড গ্রুপস মিলে এরা আমার রঙিন জুলিয়েট অ্যাজিলাইটি তো করেছে। আরো একটি কথা বলে শেষ করি। আমি নিজে বসে আছি এখন আপনাদের সামনে চেয়ার, আপনারাও হয়তো বাড়িতে বসে আছেন, কেউ কেউ সোফায় বসে আছেন। সোফা শেক্সপিয়ার বলে লিজা গিওকেলেটি বলে একজন ইটালিয়ান আমেরিকান একজন ভদ্রলোক, উনি একটি অদ্ভুত শো শুরু করেন ইউটিউবে, যেখানে কি উনি প্রত্যেক এরকম সারা পৃথিবীতে উনি একটা মেসেজ ছড়িয়ে দেন যে যারাই শেক্সপিয়ারে ইন্টারেস্টেড, তারা তাদের পছন্দের শেক্সপিয়ারের কিছু লাইন 1 মিনিট সময় দেওয়া হবে। বাড়িতে যেরকম আছে, মানে কেউ দেখা যাচ্ছে তার বাচ্চাকে কলা খাওয়াচ্ছে, কলা খাওয়াতে খাওয়াতে রোমিও জুলিয়েটের সংলাপ হচ্ছে, সংলাপটা বললেন মা, সংলাপটা বলে বাচ্চাটির দিকে তাকালেন, এরকম করে একটা চেষ্টা করবে, বাচ্চাটি সেটা কিন্তু ওই 1 মিনিটের মধ্যে আসছে, তাকে ব্যবহার করা হচ্ছে। উনি ওরকম হাজার হাজার 1 মিনিট জড়ো করে সেগুলোকে এডিট করে, দরকার পড়লে সঙ্গীত সংযোজন করে উনি একটা শো করতে বলছেন সোফা শেক্সপিয়ার। বিভিন্ন নাটকের বিবিধ লাইন, একটা প্যাস্টিশ, একটা জগা খিচুড়ি ভাবে পড়ে সেখান থেকে একটা নতুন অর্থ, নতুন একটা মানের ব্রেক করার চেষ্টা করছে। এরকম নানান ধরনের এক্সপেরিমেন্টাল কাজ চলছে, আশা করি চলবেও। আজকে আপনাদের সামনে আমার এইটুকুই বলার ছিল এই অতিমারি সম্বন্ধে। আপনারা সবাই সুস্থ থাকুন, সবল থাকুন, আনন্দে থাকুন, আশাহত হবেন না, খুব পেতে থাকুন। শিল্প, নাট্যচর্চা, এই সমস্ত জিনিসকে, নান্দনিক জিনিসকে, মানুষের সুস্থ, মানুষের তার মনস্কতার যে নিদর্শন, যে জিনিসগুলো, সেগুলোকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আবারও আমি বালি প্রতিধ্বনিকে তাদের এই 5 বছর পূর্ণ করার জন্য আমার তরফ থেকে কামনা এবং আগের জন্য আরো শুভেচ্ছা রাখছি। আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমরা চেষ্টা করবো আরো এগিয়ে যাওয়ার, এবং আজকের এই আলোচনা আমাদের সকলকে সমৃদ্ধ করল। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি আমাদের দলের অভিভাবিকা শ্রীমতী অমৃতা মুখার্জি মহাশয়াকে অনুরোধ করব তার ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য পেশ করার জন্য।
প্রথমেই আমি অধ্যাপক দেবাশিস লাহিড়ীকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি অতি অল্প সময় আগে আমরা ওনাকে জানাতে পেরেছিলাম আমাদের এখানে আমন্ত্রণ কিছু বক্তব্য রাখার জন্য, এবং উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন এবং নিজেকে যেটুকুই হোক, যেটুকু প্রিপারেশনে নিতে হোক সেইভাবে করে উনি আমাদের কাছে এসেছেন এবং আমাদের কাছে ওনার বক্তব্য পেশ করেছেন বিভিন্ন ছবির সাহায্যে, এবং যথেষ্ট যত্ন সহকারে উনি ওনার বক্তব্যটি আমাদের কাছে রেখেছেন। আমরা অনেক কিছু ভাবতে শিখলাম নতুন ভাবে ওনার কাছে, এবং ভবিষ্যতে আবার আমরা ওনাকে আমাদের মধ্যে পাবার আশা রাখছি। আর আজকে আমাদের দলের যেসব সদস্যরা ওনার কথা শুনলে তারাও নিশ্চয়ই লাভবান হয়েছে, এবং যে সমস্ত অন্যান্য দর্শকরা আছেন তাদের সকলকে আমি আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের অনুষ্ঠান আমরা এইখানেই শেষ করব। সর্বশেষে আমি আমাদের আদরণীয় সুগন্ধাদি এবং দেবাশিস লাহিড়ীকে আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। সকলের অনুমতি নিয়ে তাহলে আমি মিটিং এখানে অফ করছি।